একজন পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করে তারই কাটামাথা পার্সেল করা হয়েছে তার স্ত্রীর কাছে। ব্যাপারটা যেমন ভয়ঙ্কর তেমনই রহস্যময়। অনেকের বক্তব্য কোনো দাগী আসামির পরিবার এমন করেছে, আবার অনেকের বক্তব্য ব্যক্তিগত শত্রুতা থেকে হত্যা হয়েছে হয়তো। এটা নিয়ে যে বিশদ ইনভেস্টিগেশন হবে বোঝাই যাচ্ছে। তরুণ পুলিশ অফিসার নোমান আশেপাশের মানুষদের জেরা করছিলেন। মনিরা ওদের নিচে নামতে দেখে এগিয়ে আসেন সে। আপনাকে দেখিয়ে বললেন, নোমান, ইনি কে? মনিরা কিছু বলল না, কিন্তু ছোট্ট স্বরে উত্তর দিল মিহি, আমার ম্যাম। নোমানের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো। আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, কতদিন ধরে এ বাড়ির সাথে সম্পর্ক আপনার? আপরা বলল, এ বাড়ির সাথে কোনো সম্পর্কই নেই। আমার সম্পর্ক শুধু মিহির সাথে। আমি মিহিকে 3 মাস যাবৎ পড়াচ্ছি। গম্ভীর স্বরেই উত্তর দিল আপরা। নোমান হাসলো, আবার প্রশ্ন করল, ইন্সপেক্টর আতিকুরের সাথে আপনার যোগাযোগ আছে? আপনার ভ্রু কুঁচকে এলো। লোকটা কি ইঙ্গিত করছে? অবাক কণ্ঠে বলল, আপনি কি মিন করতে যাচ্ছেন? আমি মিহিকে পড়াতে আসি দুপুরে। আপনার নিশ্চয়ই জানা সেই সময় স্যার বাড়িতে থাকেন না। আর আমি যতদূর জানি পারিবারিক ব্যাপারে স্যার থাকেন না। আপনার প্রশ্নটা কতটা অযৌক্তিক বুঝতে পারছেন? নোমান আফরার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, হয়তো বোঝার চেষ্টা করছে মেয়েটা তার প্রশ্ন ঠিকঠাকভাবে উত্তর দিতে পারছে কিনা। তবে মুখের প্রকাশ করলো না। আফরার থেকে নজর ঘুরিয়ে মনিরার দিকে তাকাতেই আফরা সরে আসলো সেখান থেকে। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে খোঁজার চেষ্টা করলো, তবে হতাশ হতে হলো তাকে। কোনো রূপ চিহ্নই সে দেখতে পাচ্ছে না। কিন্তু এখানেই তো থাকার কথা। আরাপ বলল, চলো একটা ডিল করি। কারো হেয়ালি কথায় আফরা নিজের দৃষ্টি সংযত করে নেয়। পেছন ঘুরতেই আরাপকে দেখতে পায়, যে তার দিকে তাকিয়েই হাসছে। তবে কথার মানে সে বুঝতে পারল না। আরাপ আফরার কাছাকাছি এসে বলল, অফিসার বলছিল কাদের সাথে ভাইয়ার ঝামেলা ছিল বলতে। এখন আমি যদি বলি কায়দা করে তোমার নামটা বলে দেই, কি হবে তোমার বুঝতে পারছো? আফরা বলল, হ্যাঁ, পুলিশ অফিসার তো গাঞ্জা খেয়ে ডিউটি করতে আসছে। আপনার কথাতেই আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে। আফরার ভাবলেস উত্তর। আরাফের রাগ হলো। এদিক ওদিক তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, টাকার কাছে এসব পুলিশ অফিসার কিছুই না। তোমাকে ফাঁসাতে আমার সময় লাগবে না। এমনকি আমার অবস্থাকেও সংযোগ করে এমনভাবে ফাঁসিয়ে দিতে পারি, বাইরের আলো বাতাস আর শরীরে মাখতে পারবে না। আবরা বিচলিত হলো। টাকার কাছে এসব পুলিশ অফিসারও আসলে কিছুই না। টাকাই পারে অনেক কিছু করতে। ইদানিং তো টাকায় ভালোবাসাও পাওয়া যায়। নিজেও ছোট্ট করে স্বরে বলল, আপনার ডিলটা কি? জয়ীর হাসি হাসলো আরাপ। সবার অগোচরে আবরার দিকে কুদৃষ্টি ফেলতেও ভুলল না। রসিয়ে বলে উঠল, আরাপ, যেটা আমি চাই সেটা তুমি ভালো করেই জানো। আপোষে রাজি হও, নতুবা আমার কাছে অন্য পদ্ধতি আছে। আবরার গা যেন গলিয়ে আসলো, চোখে মুখে রাগ আর ঘৃণার মিশ্র ছাপ। তবে আরাবকে বুঝতে না দিয়ে বলল, কেঁচো ঘুরতে গিয়ে তো তাহলে মস্ত বড় বিষওয়ালা সাপ বের হয়ে যাবে। আপনার অবস্থা কি করে হলো, কোন জায়গায় হলো, এসব বের হলে তো আপনিই ফেঁসে যাবেন। ভুলে গেছেন সেদিন রাতের কথা? আরাব ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। কিছু বলার আর সাহস হলো না। আবরা আবার মনিরার পাশে এসে দাঁড়ালো। নোমান মনিরাকে এতক্ষণ অনেক প্রশ্নই জিজ্ঞাসা করেছে, তবে একটা উত্তরও পায়নি। তার জানা ছিল, তবে কেন জানি না মনে হচ্ছে প্রশ্ন করতে থাকলেই মহিলাটি কিছু একটা বলবে। মনিরা অফিসার নোমানের কথা শ্রবণ করছিল ঠিকই, তবে তার দৃষ্টি ছিল আরাপ আর আফরার দিকে। আরাপের মুখের বাঁকা হাসি মুহূর্তেই ভয় পেয়ে যাওয়া সবটাই পরখ করেছে। তার মনে হলো এবার মুখ্য কাজটা করা দরকার। নোমানের প্রশ্ন ধরেই মনিরা দৌড়ে গিয়ে আরাফের কলার ধরে ফেলল শক্ত হাতে। চোখে জল নিয়ে চিৎকার করে বলে উঠল, এ আমার স্বামীর খুনি। এই শয়তানটাই আমার স্বামীকে মেরেছে। ছাড়বো না আমি তোকে। তুই আমাকে স্বামীহারা করলি কেন? গমগমে পরিবেশ। উপস্থিত সবাই চোখে মুখে অবাকতার রেশ এখনো কাটেনি। দুর্লভ কিছু হুট করে দেখলে যেমন বাক্যহারা হয়ে যায়, ড্রয়িং রুমে থাকা সকলেও তেমন বাক্যহারা। পরিচিত মেয়েটাকে হুট করে এমন রূপে দেখবে কেউ ভেবে ওঠেনি। মনিরা তখনও আরাপের কলার ধরেই ছিল। আরাপ, সে তো এখনো পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারেনি। সে তার ভাইকে কেন মারবে? এই কথাটির উত্তর হাজার খুঁজেও পেল না। বারবার নিজেকে প্রশ্ন করছে, বরাবরের মতো ফলাফল শূন্য। হ্যাঁ, এটা ঠিক, তাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট ছিল না। মায়া ছিল না, না ছিল ভালোবাসা। এটাও তো ঠিক, কোনো কারণও ছিল না খুন করার। তাহলে? অবাকতার রেশ কাটিয়ে আরাপ আশেপাশে এক পলক তাকায়। সবার চোখেই সন্দেহ। ঢোক গিলেছে। মনিরা যে সবার সামনে এমন সিনক্রিট করবে সে গুণাক্ষরেও বুঝতে পারেনি।
অন্য কাউকে ফাঁসিয়ে দিতে গিয়ে নিজেই ফেঁসে গেল। নিজেকে শক্ত করে কলার ধরে রাখা হাতে হাত রাখলো ছাড়ানোর জন্য। ছাড়ানোর চেষ্টাও করতে করতে সে বলে উঠল, আর ইউ ম্যাড ভাবি? কি বলছো তুমি? নিজেই বুঝতে পারছো আমার ভাইয়াকে আমি কেন মারবো? মনিরা বলল, তুই মেরেছিস, তুই মেরেছিস। তোদের মধ্যে কখনো মিল ছিল না, ছিল না, রেষারেষি হতো। তোর কত ক্ষোভ ছিল যে মানুষটাকে এভাবে মেরে ফেললি। মেহের হাত ধরে আপরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। দুজনের মুখশ্রী কিছুটা হা হয়ে আছে। মেহে এক পলক মাকে দেখছে, আরেক পলক আপরার দিকে তাকাচ্ছে। আপরাই বা কি বলবে, সে তো মনিরার অভিনয়ে নিজেই শকড। অপেশার নোমান কিছুটা দূর থেকেই ব্যাপারটা দেখছে। এতক্ষণ শান্ত পরিবেশে ঠিক মজা পাচ্ছিল না, তবে এখন মনে হচ্ছে তার আশার চেয়েও একটু বেশিই মজা অপেক্ষা করছে। ঠোঁট এলিয়ে হাসে সে। কিছু একটা ভেবে মিহির দিকে এগিয়ে যায়। মিহিকে নিজের কাছে টেনে আদুরে ভঙ্গিমায় বলল, পপকর্ন আছে মা, মজা বেশ হবে। তুমি আর আমি এই সোফাটায় বসে পুরো সিনেমা, ঘটনাটা দেখব। তাহলে মিস আপরা আপনিও যোগ হতে পারেন, আই ডোন্ট মাইন্ড। নোমানকে আসতে দেখেই আপনার মুখশ্রী গম্ভীর হয়ে গিয়েছিল। কথাটা শুনে গম্ভীর মুখশ্রীটা আর একটু গম্ভীর হয়ে যায়। গাম্ভীর্যপূর্ণ গলায় বলল, আপনার চাকরিটা এখনো কেন আছে আমি বুঝতে পারছি না। এরকম সুবিধাবাদী অফিসার দিয়ে সরকার ঘাস কাটা ছাড়া আর কিছুই করতে পারবে বলে মনে হয় না আমার। নোমান বলল, ঘাস কাটতেও কত পরিশ্রম জানেন? রোদ নেই, বৃষ্টি নেই, ঘাস কাটতেই হবে। না কাটলে ওই গৃহপালিত মিষ্টি গোবর প্রদানকারী অবলা প্রাণী গরু খেতে পারবে না। খেতে না পারলে শরীর হবে না, বড় হবে না, আর বড় না হলে বাজারে দাম থাকবে না। কথাগুলো মিনিং আপনার সাথে সাথে বুঝতে পারল না। নোমান যখন মুচকি হেসে আবার নিজের জায়গায় বসেছে, ঠিক তখনই হুট করে আপনার মাথায় এলো, সুবিধাবাদী অফিসার অত্যন্ত চালাক। কি সুন্দর করে তার জবাব দিয়ে দিল। পুলিশের কাজ কত পরিশ্রম, কত কেস। ঝড় বৃষ্টি দোহাই দিয়ে বাড়িতে বসে থাকলে তাদের চলে না। রাত 3টেতেও যদি ফোন আসে আরামের ঘুম ছেড়ে দৌড়াতে হয়। আর এমন সরকারি সার্ভিস পেতে জনগণের তো একটুই এন্টারটেইনড করতে হবে, না হলে কাজে তো একঘেয়েমি চলে আসবে। সরকার দুর্বল ভেবে আমলেই নিবে না। আবরার খুব হাসি পেল। হাসিটা লুকিয়ে রাখা মুশকিল, তবে এখানে হাসলে ঘোর বিপদ। আশেপাশের মানুষ হয়তো এখনই চলে চড়াবে। হাসলো, তবে নিঃশব্দে আড়ালে। অপেশার নোমান কোনা চোখে তাকিয়ে হাসিটা পরখ করে নিল। সকল এন্টারটেইন যেন সে পেয়ে গেছে। নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে আরাপের সামনে গিয়ে বলল, উনি যা বলছে তার পরিপ্রেক্ষিতে আপনার কোনো জবাব আছে? আরাপ মাথা তুলল। নোমানকে দেখেই মনিরা কলার ছেড়ে দিয়েছে, তবে চোখের জল এখনও দৃশ্যমান দুনয়নে। আরাপ নোমানের হাত ধরে বলল, এই মহিলা আমাকে ফাঁসাতে চাইছে স্যার। আমি কেন আমার ভাইকে মারব? আমাদের রক্ত তো একই। নিজের রক্তকে কেউ এভাবে মারতে পারে? আমি সত্যিই মারিনি। আমি তো নিজেও কিছু বুঝে উঠতে পারছি না এমন একটা কাজ করলো কে। আর এই মহিলা কি জানতো আমাদের দু ভাইয়ের মধ্যে কত মিল ছিল? জানতো না, কারণ এই মহিলা আমাদের সংসারকে আপন করতেই পারেনি। ভাইয়ার সাথেও ভালো সম্পর্ক ছিল না। আমি প্রায়ই ঝগড়ার আওয়াজ শুনতাম। এমনকি দুদিন আগেও কি নিয়ে যেন ঝগড়া হচ্ছিল। আমার তো মনে হচ্ছে এই মহিলাই আমার ভাইকে মেরেছে। গোছানো কথাগুলো একটানে শেষ করেই আরাপ হাঁপ ছেড়ে বাঁচল যেন। পরপর কয়েকবার নাকের পাটা ফুলিয়ে শ্বাস নিল। মুখ হাঁ করে শ্বাস ফেলল। বুকটা কেমন পটলা মাছের মতো ওঠানামা করছে। বর্তমানে এই বুকটাই যে কত ভয়, তা একমাত্রই সেই জানে। এতক্ষণ নিশ্চুপ সবকিছু দেখছিলেন আশরাফ উদ্দিন। বড় ছেলেকে হারিয়ে অনেকটা অবচেতনের মতোই ছিলেন এতক্ষণ। মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছিলেন না। এখন আর না বলে পারলেন না। এক ছেলে হারিয়েছে ঠিক, তবে আরেক ছেলেকে সে বিনা দোষে এত বড় শাস্তি পেতে দিতে পারেন না। নরম সুরে ছেলের কথায় তাল মিলিয়ে বললেন আশরাফ উদ্দিন, আমার ছেলে ঠিক বলেছে, এই মেয়ে চরিত্র ভালো না। আমার ছেলেকে সুখ দিতে পারেনি, অশান্তি হতো প্রতিদিন। শেষমেশ আমার ছেলেকেই কেড়ে নিল। এতক্ষণ যারা আরাফের দিকে ঘৃণ্য সন্দেহ দৃষ্টিতে তাকিয়েছিল, তারাই এখন মনিরার দিকে তাদের সন্দেহ দৃষ্টি তাক করে আছে। এদের আর কাজ নেই। তবে মনিরাকে এদের দুজনের কথায় বিচলিত হতে দেখা গেল না, বরং খেলাটা জমে গেল বলে তার চোখ মুখ চিকচিক করে উঠল। এরা তাকে দোষ দিলেই তো সে পাল্টা দোষ দিতে পারে প্রমাণ সাপেক্ষে। অফিসার নোমানের দিকে শীতল দৃষ্টি তাক করে বলল, আপনি তো একজন পুলিশ অফিসার, আপনার পরিধি বিশাল। কার চরিত্র কেমন বের করা তো আপনার কাছে কঠিন কিছুই না। 10 বছরের সাংসারিক জীবনে দরকার ছাড়া বাড়ির বাইরে পা দিইনি আমি। স্বামীর অবাধ্য হইনি, বিনিময়ে এদের লাঠি উষ্টাই খেয়েছি। যে যেভাবে পারে সেভাবেই ব্যবহার করে গেছে আমাকে।
এতিম মেয়ে, করার ছিল না কিছু, সব কিছু সহ্য করে গেছি। একমাত্র কারণ আতিকুর। ওর ভালোবাসা আমাকে এদের কথা শুনেও এ সংসারে টিকিয়ে রাখতে বাধ্য করেছে। কিন্তু এরা নরপশুরা শেষমেশ তাও কেড়ে নিল। এখন আমাকে রক্ষা করার মতো কেউ নেই। কেউ নিজের ইচ্ছায় নিজের খারাপ চাইবে না নিশ্চয়ই। সদ্য স্বামীহারা মেয়েটার কথা যেন পুরো বাড়ি স্তব্ধ করে দিল। আবেগপ্রবল মানুষ মেয়েটার ভবিষ্যৎ ভেবে চোখের জল ফেলতেও ভুললেন না। অফিসার নোমান মনিরার কথাগুলো যত্ন নিয়ে শুনলেন। আশরাফ উদ্দিন এবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নোমান হেসে জবাব দিল, আমি এখানে আসার আগেই কার চরিত্র কেমন যাচাই করে এসেছি। সেসব না এগোই মিসেস মনিরা, আপনার অভিযোগের সাপেক্ষে কোনো প্রমাণ আছে? আইন সন্দেহের দৃষ্টিতে হাত করা পড়ায় ঠিকই, তবে শাস্তি দেয় না। মনিরা বলল, খুনের সময় আমি থাকলে নিশ্চয়ই নিজেকে বিধবা হতে দিতাম না। সরাসরি কোনো প্রমাণ আমার কাছে নেই, তবে আপনাকে এমন কিছু দেখাতে পারি যার ফলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন ভাই হয়ে ভাইয়ের কত বড় শত্রু। একথা বলেই মনিরা নিজের ঘরেই ছুটে যায়। ভবিষ্যতে কাজে লাগবে বলে রেখে দেওয়ার প্রমাণগুলো আজই কেমন তাকে সাহায্য করছে। কিছুক্ষণের মাঝেই ফিরে আসে। নোমানের হাতে কয়েকটা ছবি তুলে দিতেই নোমান তীক্ষ্ণ চোখে তা দেখে। একবার মনিরার দিকে তাকায়, আরেকবার আরাফের দিকে। তার এক ছুটে আরাফের চোখের সামনে ছবিগুলো ধরে বলে ওঠে, এগুলো কি? ভাইয়ের বউকে ধর্ষণের চেষ্টা! এত বড় দোষ করে আপনি বড় বড় কথা বলছেন কি করে? আর আপনি মিস্টার আশরাফ উদ্দিন, শুনেছি আরেকটা বিয়ে করেছেন ছোট্ট একটা মেয়ে দেখে। এবার তো সব ক্লিয়ার হয়ে গেল মিসেস মনিরা এ বাড়িতে কতটা সেফ ছিল। এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? মনিরা শাশুড়ি এতক্ষণ অজ্ঞান ছিলেন, তাকে নিজের ঘরেই শুইয়ে রাখা হয়েছিল। জ্ঞান ফিরতেই বাইরে চেঁচামেচি কানে এসে বাড়ি খায়। আর বুঝতে বাকি থাকে না কি হচ্ছে। এক ছুটে বাইরে বের হয়। নোমানের কথা শেষ হতেই বলে ওঠে, আমার বৌমা নির্দোষ। দিনের পর দিন মেয়েটার উপর এরা বাপ ছেলে অত্যাচার করে গেছে। আমি কিছু বললেই আমাকে ঘরে আটকে রাখতো। সেদিন এ কুলাঙ্গার আমার ঘরে আটকে রেখেছিল। আপনার মেয়েটা না আসলে তো মনিরা ধর্ষিতা হয়ে যেত। তখন কার কাছে বিচার চাইতাম? পালাক্রমে রূপ বদল হচ্ছে বাড়ির বাড়ির মানুষের। আপনার নিজের নাম শুনে একটু ভরকেই গেছে। নোমানের দৃষ্টি যে তারই উপরেই পড়েছে। নিজেকে ঠিক করে বলল, আপরা, আমি সেদিন মিহিকে পড়াতে এসেছিলাম। ভেতর থেকে আপুর কান্নার আওয়াজ শুনে রান্নাঘরের জানালা খোলা দিয়ে উঁকি দিতেই এই বদমাসটাকে দেখতে পাই। আপুর সাথে জোর করছে। আমার তেমন সামর্থ্য ছিল না, তাই এই লোকের সাথে ফাইট করব কিভাবে? একবার ভয় পেয়ে চলে যেতেও চেয়েছিলাম, তবে বিবেক বাধা দিয়েছে। সাহস করে কলিং বেলে চাপতেই এই লোকটা নিজের কাজে সফল হতে পারেনি। আমি আতিকুর স্যারকে পুরো ঘটনাই জানাই। স্যার তো এত রেগে গিয়েছিল, মনে হলো এই লোকটাকে পেলে মেরেই ফেলবে। তারপরেই শুনি এই লোককে কেউ মেরে ফেলতে চেয়েছিল, বাম হাত কেটে দিয়েছে। আমার তো এখন মনে হচ্ছে স্যারই রাগের বশে এমন করেছে। আর এই লোক হয়তো বুঝতে পেরেছিল, তাই আক্রোশ মেটাতে নিজের ভাইকেই মেরে ফেলেছে। সবটাই আমার দেখা অদেখা কিছু সাক্ষ্য। আপনি তদন্ত করে দেখবেন। ভাবাবেশ কথাগুলো বলে থামলো আপরা। এখানে প্রায় সবটুকুই কথাই সত্য। আতিকুরকে সেদিনের ঘটনা সে জানিয়েছিল মনিরার আড়ালে। রেগে গিয়েছিল আতিকুর। সে তো ভেবেছিল আরাপের এমন অবস্থা করবে। আতিকুর করেছে, কিন্তু এখন মনে হচ্ছে অন্য কেউ। আরাপের পক্ষে এক হাত দিয়ে শক্তিশালী এক পুলিশ অফিসারকে মারা সম্ভব নয়। তবে সে পরেরটুকু নিজের সন্দেহ থেকেই মনিরার হয়ে বলেছে। না হলে এই লোকের থেকে মনিরা, মিহি আর তারা তিনজনেই বিপদ। অন্যদিকে মনিরা অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে আছে। সে তো খেলাটা ঘুরিয়ে খেলতে চাইছিল। তার কাছে স্ট্রং কোনো জবাব ছিল না। এই ছবিগুলো ছাড়া মেয়েটা এক নিমিষেই কেমন আরাপের দোষী হওয়ার চান্স 100-তে 90 করে দিল। তার আর কিছুই করতে হলো না। অফিসার নোমান কিছুক্ষণ সময় নিয়ে ভাবলেন। তারপর মনিরাকে উদ্দেশ্য করে বললেন, একটা কেস লিখে আসবেন থানায় গিয়ে। এই ছবিগুলো আমি নিয়ে যাব। আর আপনাদের মা মেয়ে সুরক্ষার জন্য দুজন মহিলা কনস্টেবল রেখে যাব। ভেঙে পড়বেন না, শক্ত করুন নিজেকে। হুট করেই মনিরা কেঁদে দিল শব্দ করে। আপরা এগিয়ে গেল। কাঁধে ভরসার হাতে ছোঁয়া পড়তেই মনিরা আপরার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। আপরা অসাড় হয়ে দাঁড়িয়ে রইল। এই কান্না অভিনয় নয়, এই কান্নাগুলো যে বুকের জমায়িত কষ্টগুলোর প্রতিচ্ছবি। আজ সে মস্ত বড় কাজ করেছে। একদিকে মেয়ের ভবিষ্যৎ মেপে মস্ত বড় একটা বাধাকে দূরে ধরিয়ে দিয়েছে। আরেকদিকে কেউ যেন তার মেয়েকে চরিত্রহীন বাবার মেয়ে না বলতে পারে, সেটাও ঠিক করে রাখলো। এই অভিনয় করতে তার কত কষ্ট হয়েছে তা কি মিহি আপরা জানে? কেউ তার মনের ক্ষতগুলো দেখতে পাবে না যতক্ষণ না সে দেখাবে। অফিসার নোমান কিছুক্ষণ মনিরার কান্নামাখা মুখের দিকে তাকিয়ে থাকে। হুট করে তার মনে হয় বুকে কেমন চিনচিনে ব্যথা করছে। পাত্তা না দিয়ে আরাপের সামনে গিয়ে বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে মিস্টার আরাপ। চলুন।
তেতে ওঠে আরাপ। নোমানের কলার চেপে ধরে গর্জে উঠে বলল, তোর সাহস কি করে হলো আমাকে অ্যারেস্ট করার? চিনিস আমাকে? তোর চাকরি খেতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আমাকে অ্যারেস্ট করতে এসেছিস? নোমান হেসে উঠল। 2 মাসের চাকরি জীবনে এই নিয়ে 2বার ক্রিমিনাল তার কলার চেপে ধরল। এতে সে বিব্রত হয় না, বরং তার হাসি পায়। হাসতে হাসতেই আরাপের হাত কলার থেকে ছাড়িয়ে মুচড়ে ধরে বলল, আমার চাকরি খাওয়ার আগে তুই নিজেকে নিয়ে ভাব, আগে নিজেকে বাঁচা। তারপর ধাক্কা দিয়ে কনস্টেবলের হাতে আরাপকে দিয়ে নোমান হনহন করে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। আপরাও আর এক মুহূর্ত দেরি করলো না, মনিরাকে নিয়ে উপরে চলে গেল। এখানে থাকলেই কথা বাড়বে, সে বুঝতে পেরেছে। ঘরে গিয়ে তিনজনই কেমন স্বস্তির নিঃশ্বাস ফেললো। তিনজনই একে অপরের দিকে তাকিয়ে খানিক হাসলো। আফরা মনিরার পাশে বসে বলল, কি অভিনয় করলেন আপু? আমি আর মিহি তো একদম শকড। মনিরা হাসলো, বিছানায় গা এলিয়ে দিয়ে মিহির দিকে তাকালো। হেসেই বলে উঠল, স্যার উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক ম্যাকবেথ নাটকের শেষের দিকে লেডি ম্যাকবেথ যখন আত্মহত্যা করে, তখন জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ম্যাকবেথ বলেন, এই বিখ্যাত ট্র্যাজিক নাটকটি ইঙ্গিত দেয় জীবন আসলে কিছুই না, শুধু কিছুদিন অভিনয় করে যাওয়া ছাড়া। একথা বলে মনিরা থামলো। মেয়ের থেকে দৃষ্টি ঘুরিয়ে আফরার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমার জীবনের ম্যাকবেথ আত্মহত্যা না করলেও তাকে তো কেউ হত্যা করেছে। তবে ম্যাকবেথের মতো আমি কিন্তু জীবনের প্রতি আগ্রহ হারাইনি। আরও জীবনের প্রতি আগ্রহ, মায়া, ভালোবাসা ফিরে পেয়েছি। ট্র্যাজিক নাটকটার সারমর্ম ধরে একটু না হয় অভিনয়ই করলাম। জীবন যে রঙ্গমঞ্চ, সবাই অভিনয়ের সামিল। কেউ সেরা করে, কেউ বা পিছুটা পিছিয়ে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে আরাপ পালিয়ে গেছে আপু। কথাটা বলতে বলতেই হাঁটুতে 2 হাত রেখে হাঁপাতে থাকে আপরা। মুখ হাঁ করে শ্বাস নিচ্ছে সে। বুকের ওঠানামা একেবারে কমে এলে সোজা হয়ে দাঁড়ায়। বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিল। সন্ধ্যা প্রায় হয়ে এলো। এখন না বের হলে রাত একটু বেশি গভীর হবে। মনিরা অনেকবার থাকার কথা বলেছিল, তবে আপরা বারবার নাকচ করে দিয়েছে। মিহির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গেট পেরিয়ে কেবলই বাইরে বেরিয়েছিল। কয়েকজন প্রতিবেশীকে আরাপের ব্যাপারে আলাপ করতে শুনে ফেলে, আর এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে বাড়ির ভেতর। মিহিকে তখন খাইয়ে দিচ্ছিল মনিরা। কথাটা শোনা মাত্রই তার হাত থেমে যায়। অবিশ্বাস্য দৃষ্টিতে আফরার দিকে তাকাতেই আফরা পরপর 2বার মাথা নাড়ে। কানে কথাটা কেমন ঝনঝন করে বাজে, মনের মধ্যে ভয়গুলো যেন চেপে বসেছে। আরাব রাগের বশে তাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। মনিরা এটা বুঝতে পেরেছে। তবে এখন তার কি করণীয়? তার সক্ষমতার খুব বেশি নয় তো। মানুষের সামনে গলা উঁচিয়ে কয়েকটা ছবি দেখিয়ে আরেকজনের হেল্প নিয়ে তো আপদ বিদায় করেছিল। কিন্তু এখন যে সেই আপদই তাদের জীবনে ঘূর্ণিঝড় নিয়ে আসবে, সামাল দিতে পারবে তো? যে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এত কঠিন পথে পা বাড়ালো সে, সেই মেয়ের ভবিষ্যৎ কি তার মতোই হবে? ভীতু মুখশ্রীটা কেমন করুণ দেখাচ্ছে। আপরা এসে পাশে বসে কাঁধে হাত রেখে ভরসা দেয়। এইটুকু ভরসাই যেন দরকার ছিল। খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় মনিরা। মেয়ের দিকে তাকিয়ে মুখটা কঠোর করে নেয়। তার ষষ্ঠ ইন্দ্রিয়টা যেন তাকে সাহস দিচ্ছে, বারবার তাকে বলছে সে পারবে। মেয়ের জন্য হলেও তাকে পারতে হবে। মিহির মুখটা মুছে দিয়ে তাড়াহুড়ো করে আপরাকে উদ্দেশ্য করে মনিরা বলে উঠল, তোমার সাথে মিহিকে নিয়ে যাও আপরা, খুব দ্রুত, কেউ যেন দেখতে না পায়। মায়ের কথায় ভড়কে যায় মিহি, শক্ত করে আঁচল চেপে ধরে। কিছুতেই যাবে না সে। মনিরা অসহায় দৃষ্টিতে আপরার দিকে তাকায়। আপরা নিজেও মনিরার সিদ্ধান্তকে না মেনে বলে ওঠে, অসম্ভব আপু, আপনাকে ছেড়ে শুধু মিহিকে নিয়ে আমি যেতে পারবো না। গেলে তিনজনেই যাব, না হলে আজ আমি এখানেই থাকছি। মনিরা বলে উঠল, তুমি বুঝতে পারছো না আপরা, তোমাদের উপর চরম রেগে আছে। ও ক্ষতি করে দেবে, আম্মাকেও সাথে নিয়ে যাবে। চরিত্রহীন বুড়ো যা কিছু করতে পারে। আপনি বিষয়টা বুঝতে পারছেন না আপু। আপনাকে একা পেয়েও ছেড়ে দেবে না। এর বদলে আমরা একসাথে থাকি, 2জন কনস্টেবল তো আছেই, আসলে একদম জবাই করে দেব। মনিরা চুপচাপ কিছুক্ষণ ভেবে ঘর থেকে বের হয়ে গেল। ভেবেছিল এবার বুঝি একটু স্বস্তি মিলবে। তা আর হলো না। শাশুড়ি ঘরে ঢুকে শাশুড়িকে কাঁদতে দেখে মুখ বেঁকায় মনিরা। এই মহিলার আর কাজ নেই। কিছুটা রাগী কণ্ঠেই বলে ওঠে, এত কাঁদার কিছুই হয়নি আম্মা। নরপশুটা মরে গিয়ে ভালোই হয়েছে। আপনি কেঁদে কেঁদে এবার আমার মাথাটা খারাপ করবে না দয়া করে। আমার সাথে আসুন। আপনার কুলাঙ্গার ছেলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। সালেহা বেগম চমকে যায়। আকস্মিক চেতনাতে ভড়কেও যায় কিছুটা। আপনা আপনি কান্নাও থেমে যায় তার।
চটজলদি কানে থাকা হাতটা নিচে নামাতেই যেতেই হাতে থাকা ফোনটা ফ্লোরে পড়ে যায়। ছোট বাটন ফোনটা ঝনঝন করে শব্দ হয়ে দুভাগ হয়ে যায়। মনিরা ভ্রু কুঁচকে আসে, একবার শাশুড়ির দিকে তাকায়, আরেকবার নিচে থাকা ফোনের দিকে। বুঝতে পারে না ব্যাপারটা। নিচু হয়ে ফোনটা তুলবে তার আগেই সারিয়া বেগম ফোনটা তুলে লুকিয়ে ফেলে। মনিরা সন্দেহটা গাঢ় হয়, তবে কিছু জিজ্ঞেস করার আগেই শাশুড়ি কথা থেমে যায়। চলো, কোথায় যাবে চলো। মনিরা নড়ে না, চোখ ছোট ছোট করে সালেহা বেগমের দিকে তাকিয়ে থাকে। সালেহা বেগম ভীতু মুখশ্রী নিয়ে হাঁসফাঁস করে, এমন তীক্ষ্ণ দৃষ্টি নিতে পারে না সে। আতিয়া বলে উঠল, আমাকে কিছু জিজ্ঞাসা করো না মা, আমি বলতে পারবো না এখন, কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবে সবটা। মনিরা বলল, আমি অপেক্ষায় থাকবো আম্মা, আপনি হাইবার হবেন না, আমি আর কিছুই জিজ্ঞাসা করব না, আমি আপনাকে বড্ড বিশ্বাস করি আম্মা। সালেহা বেগম নিবিড় দৃষ্টিতেই মনিরার দিকে তাকান। আমি আপনাকে বিশ্বাস করি আম্মা কথাটার এতটাই ভরসা ছিল যে সাহেলা বেগম শক্ত হাতে মনিরার হাত আঁকড়ে ধরেন। ভরসা কণ্ঠে বলে ওঠেন, আমি তোমার বিশ্বাসের মান রাখবো মা, আমার মেয়ে আর নাতনির কোনো ক্ষতিই আমি হতে দেব না। এমন সুন্দর একটা জীবন তোমাকে উপহার দেব, এতদিনে কষ্ট যন্ত্রণা হাহাকারগুলো প্রাপ্তির কাছে মিলিয়ে যাবে, হারিয়ে যাবে। মনিরার মনে আশার সঞ্চয় হয়, ভবিষ্যৎ প্রাপ্তির কথা স্মরণ করেই খুশিতে দু চোখ চিকচিক করে ওঠে। শাশুড়ির হাতের সাথে মিলিত হাত দুটো ভরসার বাঁধনকে আর একটু শক্ত করে। দরজায় দাঁড়িয়ে শাশুড়ি বৌমার এই মুহূর্ত দেখে আফরার চোখ ভিজে আসে। বুকে কেমন ব্যথার সৃষ্টি হয়, না পাওয়ার যন্ত্রণাগুলো অশ্রু হয়ে চোখ দিয়ে প্রবাহিত হয়। খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় আপরা। এই দুনিয়ায় চোখের জলের কোনো মূল্য নেই, না আছে ইমোশনের। বাঁচতে হলে লড়ে যেতে হবে। দরজার পরপর দুবার টোকা দেয়। সালেহা বেগম ও মনিরা দুজনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আপরা বাইরে দাঁড়িয়েই বলল, আপু, আমাকে একটু বাইরে যেতে হবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আর আমার সাথে আরও একজন আসতে পারে, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? মনিরা হেসে ওঠে, এই মেয়েটার সাথে কথা বললে সময়টা বেশ ভালোই যায় তার। আফরার দিকে আস্তে আস্তে বলল, শোনো মেয়ের কথা, অসুবিধা হবে কেন? তুমি যে থাকতে রাজি হয়েছো এটাই তো আমাদের অনেক। সাবধানে যাবে কেমন? আফরা মাথা নেড়ে চলে যায়। এত মধুর কথা যেন তার সহ্য হয় না, তার সাথে কঠিন তিক্ত কথাগুলো মানানসই। গেট পেরিয়ে বাইরে বের হয়েই চারপাশে নজর ঘোরায়। আজ বাইরে বেরোনোর কোনো ইচ্ছেই ছিল না। হুট করে মীরার ফোন এলো। কড়া করে কিছু কথা শুনিয়ে বাড়ির বাইরে বের হতে বলল। বিপরীতে সে কিছু বলারও সুযোগ পেল না। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও তাকে বের হতে হলো। এখন মেয়েটারই খবর নেই। ভাবতে ভাবতে ফোন বেজে উঠল তার। হাতে থাকায় জলদি ফোনটা রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে মীরা বলল, এগিয়ে আয়, বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। নিজের থেকে ফোন কেটে দেয় আফরা। ফোনটা ব্যাগে ঢুকিয়ে পা চালিয়ে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই মীরাকে দেখতে পায়, বাইকের ওপর শুয়ে শুয়ে পা নাচাচ্ছে, হয়তো গুনগুন করে গানও গাইছে। বিরক্তি ফুটে ওঠে আফরা চোখে মুখে। কতবার বারণ করেছে এই মেয়েকে এভাবে বাইকের উপর শুয়ে না থাকতে, তার কথা কানেই তুলে না। কাছে গিয়ে আফরা মীরার হাতে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কিছুটা ভয় পেয়ে ওঠে বসে মীরা। সহজ ভাষায় গালি দিয়ে বলে ওঠে, এক থাপ্পড়ে কানের পর্দা ফাটিয়ে দেব, বেয়াদব, ম্যানার শিখিসনি। আফরা বলে উঠল, এক লাথি দেব, তুই নিজেই ম্যানার শিখে যাবি। বাইকের ওপর এভাবে শুয়ে থাকতে বারণ করেছিলাম, বকাটেদের মতো ব্যবহার করিস, এসব আমার চক্ষুশূল, তুই জানিস, এরপরও কেন? একথার প্রতি উত্তরে মীরা বলে উঠল, তোর অবাধ্য হতে ভীষণ ভালো লাগে। আমি যদি বকাটেদের মতো ব্যবহার করি তুই কম কিসে? আদিল মাহমুদের সাথে কেমন আচরণ করো জানি না আমি? আসছে সাধু সাজতে, তুই তো আরও নিম্নমানে বকাটে। আপরা বলে উঠল, প্রেম নিবেদন করলে যদি আমি বকাটে হয়ে যাই তাহলে তো বলবো পৃথিবীর সকল প্রেমিক প্রেমিকা বকাটে, এরকম ট্যাগ পেতে মন্দ লাগে না। আপরার পাল্টা জবাবে মীরা মুখ বেঁকায়। নানা বাড়ির গল্প মামার কাছে করতে আসে এমন ভাব, মুখ বেঁকিয়েই বলে ওঠে, তোমার প্রেম নিবেদন নাকি ফাঁদ নিবেদন আমি জানি না, আমার সামনে ভুলভাল বকবি না, গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ডেকেছি, সেটা বলি। আপরা মাথা নাড়ায়, তবে তার দৃষ্টি মীরার দিকে নেই। সে তো ঘুরছে কিছুটা দূরে দাঁড়ানো কালো গাড়িটার উপর। সারাদিনের অপেক্ষা যেন আপনার শেষ হলো। তার কল্পনার বাইরেও এই লোক চালাক, না হলে জনসমাগমে না এসে ঠিক রাতের আঁধারে লুকিয়ে এসেছে। তবে আপনার প্ল্যান যে অন্যরকম। এই মুহূর্তে তার কাজই আদিল মাহমুদের কাজে বাধা সৃষ্টি করা। মীরা কেবলই তার কথাটা বলতে যাচ্ছিল, আপনার মীরার কথা না শুনেই দৌড়ে দেয়। এক দৌড়ে কালো গাড়িটার সামনে গিয়ে থামে। ভেতরে উঁকি দিয়ে দেখে কেউ নেই। আশেপাশে তাকায়, না, মানুষটার ছায়াও দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ অপেক্ষা করে, ফলাফল শূন্য। হুট করে গাড়ির দরজা খুলে ভেতরে বসে পড়ে। চমকে দেওয়া যাক,
আপনার কাজ দূর থেকে দেখেই মীরা রেগে ফেটে পড়ে। তার কথা শোনার প্রয়োজনও মনে করলো না। সেও তার প্রতিশোধ না নিয়ে ক্ষান্ত হবে না। মেয়েটাকে অতিরিক্ত বাড়তে দিয়েছে। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোয় লাথি দিয়ে রাগ প্রকাশ করে মীরা কালো গাড়িটার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বাইকে বসতে যাবে, তার আগেই টের পায় তার পিঠে কেউ শক্ত কিছু ঢিল ছুঁড়েছে। পিঠে আপনা আপনি হাত চলে যায়, ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। সময় নিয়ে ব্যথা পাওয়া জায়গাটা হাত দিয়ে ডলে। বাইক থেকে নেমে পেছনে ঘুরতেই এতক্ষণে রাগের সীমানা যেন বেড়ে যায়। এই লোকের জন্যই আপনারা তাকে ইগনোর করছে, চেঁচিয়ে বলে ওঠে। মীরা বলে উঠল, ঢিল মারলে কেন অসভ্য ছেলে। গম্ভীর মুখশ্রী নিয়ে মীরার ঠিক 2 হাত দূরে দাঁড়িয়ে আছে আদিল। অসভ্য বলায় রাগ হয়নি তার। মীরার প্রশ্নের উত্তর দিতে বলে ওঠে, আপনি আমাকে ঢিল মেরেছেন, আমি আপনাকে ঢিল মেরেছি। সদবোধ অসভ্য মেয়ে। অসভ্য বলায় দ্বিগুণ ক্ষেপে যায় মীরা। সে কখন ঢিল মারল। তেরে যেতে যেতে বলে ওঠে। মীরা বলে উঠল, এই আপনি কাকে অসভ্য বলছেন? আপনার সাহস তো কম না। আদিল বলল, ঢিল দেওয়া যদি আমি অসভ্য হই, আপনি নিশ্চয়ই আলাদা নয়। গলা নামিয়ে কথা বলুন। আদিল মাহমুদের সাথে কেউ এমনভাবে কথা বলার সাহসও করে না। যে সাহস করে তার জীবনের বাতি নিভে যেতে সময় লাগে না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মীরা। আদিলের হুমকি যেন তার কানেই পৌঁছাচ্ছে না। যদিও সে বুঝতে পেরেছে ভুলটা তার। রাস্তা খালি আছে কিনা না দেখেই হট করে ইট ছুঁড়েছে। তবে সে স্বীকার করতে নারাজ। আদিল মাহমুদের সামনে তো নিজেকে আরও দুর্বল প্রমাণ করা যাবেই না। দ্বিগুণ চেঁচিয়ে বলে উঠল, আমি না হয় না দেখে দিয়েছি, তাই বলে আপনি জিজ্ঞেস না করে ঢিল ছুড়বেন? বলি ঘরে মা বোন নেই, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? আদিল এবার রেগে যায়। আপনার ইবনাথ মেয়েটার উপর এই মেয়েটা তার উপর সামনে এমন উঁচু গলায় কথা বলছে। যদিও সে এরকমটাই আশা করেছিল। আপনার বিশেষ বান্ধবী বলে কথা, তবে কেন জানি মেনে নিতে পারছে না। ইচ্ছে করেই ঠাস করে চর বসিয়ে দেয়। মীরা স্তব্ধ হয়ে যায়, গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আদিল হাত উঠিয়ে কিছু বলবে, তার আগেই মীরা পাল্টা থাপ্পড় মারে। পরিবেশ থমথমে হয়ে যায়। আদিল হেসে ওঠে। মীরার মতো গালে হাত দেয়নি সে, তবে আঙুল বেঁকিয়ে গাল দুটো দলে। হেসেই বলে ওঠে আদিল, মস্ত বড় ভুল করে ফেললেন। আপনি এবং আপনার বান্ধবী দেখছি একই ধাতের। তবে আদিল মাহমুদের সাথে লাগতে আসা কোনো বুদ্ধিমানের কাজ নয়। বয়স অল্প তো, ভুল হওয়াটা স্বাভাবিক। আদিল মাহমুদের কাছে ভুলের ক্ষমা নেই। জাস্ট ওয়েট অ্যান্ড সি, মিস মীরা। একথা বলে আদিল হাঁটা ধরে। মীরা আর কিছু বলে না, তবে মনের মধ্যে জেদ চেপে বসে। কোথায় না বুঝিয়ে নিজের সাহসের গতিটা মীরা অন্যভাবে বোঝায়। বাইকে উঠে সর্বোচ্চ স্পিড দিয়ে আদিলের কাজ ঘেঁষে থাই থাই করে চলে যায় সে। আদিল বিচলিত হয় না, বরং ঠোঁট বেঁকিয়ে হাসে। মনে মনে সাংঘাতিক যুগল দুইটা শব্দ বিড়বিড় করে। গাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই ভাবলেশীনভাবে বলে ওঠে, আপনি চাইলে এর থেকে দামি গাড়ি আপনাকে আমি গিফট করতে পারি, তাই বলে চুপি চুপি অন্যের গাড়িতে উঠতে হবে? আফরা বলে উঠল, অন্যের গাড়ি বলছেন কেন? ভবিষ্যতে আপনার আমার কি আলাদা হবে নাকি? সবই তো আমাদের। আদিল গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট করতে করতে বলল, তারপর বলুন আজ কী উদ্দেশ্য নিয়ে আসলেন? আফরা বলে উঠল, আমি আপনাকে আজ সারাদিন খুঁজেছি ওই বাড়িটায়। অবাক হয়েছিলাম জানেন, আশরাফ উদ্দিনের ছেলের এত বড় হত্যাকাণ্ড, তার উপর আপনাদের কেনা পুলিশ অফিসারের মৃত্যু, আর আপনিই নেই। মানতে কষ্ট না হলেও ভাবাচ্ছিল। এই দেখুন এখন ভাবাভাবিটাও চলে গেল। আপনাদের একটু হলেও মন আছে বলতে হবে। সহানুভূতি দেখাতে চলে এসেছেন, সেটা হোক চুরি করে। কোনো জবাব আসে না। আদিল মন দিয়ে গাড়ি চালায়। আপনার বাড়ির সামনে গাড়ি থামিয়েই মুচকি হাসে। দরজা খুলে দিয়ে বলে ওঠে, আদিল মাহমুদের জীবনে সহানুভূতি বলে কোনো শব্দ নেই। সে নিজের লাভ স্বার্থ ছাড়া এক পাও বাড়ায় না। সেখানে আশরাফ উদ্দিনের মতো মানুষকে, যে আমার জীবনে কোনো প্রভাবই ফেলতে অক্ষম, তাকে নিয়ে ভেবে মস্তিষ্কের জ্বালা বাড়ানো আদিল মাহমুদের সাথে যায় না। এই যে আপনাকে রেখে গেলাম, এর মধ্যেও স্বার্থ রয়েছে। ঠিক সময় মতো টের পাবেন। আপনাকে মেরে টুকরো টুকরো করলেও যে উদ্দেশ্যের কথা আপনার মুখ থেকে বের হবে না, সেই উদ্দেশ্যে আমি আপনার সাথে থেকে বের করব। কথাটা বলে আপনার কাঁধে হাত রাখে আদিল। আপনার শান্ত দৃষ্টিতে আদিলের চোখে চোখ রাখে। কোনো রকম ভঙ্গিমা প্রকাশ না করে আদিল ধাক্কা দিয়ে গাড়ির বাইরে ফেলে দেয় আপনাকে। আপনার ব্যাপারটা বুঝতে বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে। ততক্ষণে সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, জামা কাপড়ে ধুলো চিকচিক করছে। রক্তচক্ষু নিয়ে আদিলের দিকে তাকালেই আদিল গা জ্বালানো হাসি দিয়ে চাচ্ছিল্য কণ্ঠে বলল, আপনার স্থান ঠিক কোথায় বুঝিয়ে দিলাম, টাটা। গাড়ি ছোটায়। আদিল তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। উন্মাদের মতো এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে থাকে, পায় না। বিশ্রী একটা গালি দেওয়ার আগেই কেউ তার দিকে ইটের টুকরো বাড়ি দেয়। আপনার সাথে সাথে হাতে তুলে নেয়। কিছুটা দৌড়ে ছুটে যেয়ে ঢিল ছড়ে মারে। আঁকা বাঁকা সরু রাস্তা হওয়ায় আদিল বেশি পথ যেতে পারেনি। অনায়াসেই যে কেউ দৌড়ে ধরতে পারবে, সেখানে ঢিল তো অনেক।
ঝনঝন শব্দ করে পেছনের কাঁচ ভেঙে যায়। আপনার ঠোঁটের ভাঁজে পাল্টা অপমান করতে পেরে জয়ের হাসি দেখা যায়। গাড়ি থামে। আদিল দরজা খুলে উকি দিতেই আপনার চিৎকার করে বলে ওঠে, আমার স্থানটা নিশ্চয়ই বুঝে গেছেন। আপনাকে এভাবে ভাঙার, ও সরি, আপনার ভাঙাচোরা দিলটা জোড়া লাগানোর জন্যই হয়তো আপনার ইমনাথ সৃষ্টি হয়েছে। টাটা। একথা বলে আপনার ফ্লাইং কিস ছুঁড়ে দেয়। পাশে থাকা মীরা খিলখিল করে হেসে ওঠে। দুই বান্ধবী হাতে হাত রেখে বাড়ির ভিতর চলে যায়। আদিল গাড়ি থেকে নামে না, ওভাবেই গাড়ি চালিয়ে নিজের গন্তব্যে পৌঁছে যায়। বড়সড় এক পরিকল্পনাও এঁটে ফেলে। দূর থেকে যুদ্ধ আর কতদিন, এবার প্রতিপক্ষকে সামনাসামনি কাছাকাছি রাখা যাক, খেলাটা বেশ জমে যাবে। রাত 9টা, বেশ রাত হয়নি। নুরুল আলম সিদ্দিকী সবে কোয়ার্টারে ফিরেছেন। ছেলেকে ডাইনিংয়ে বসে থাকতে দেখে তিনি হাসেন। প্রিয়জনের জন্য না খেয়ে বসে থাকার দৃশ্যগুলো ভয়ঙ্কর সুন্দর। কতটা ভালোবাসা মেশানো মুহূর্তগুলো। তিনি এগিয়ে গিয়েই ছেলের পাশে বসলেন। সে জানে এখনই ছেলে তার উপর রাগ করবে, দুটো কথাও শোনাবে। সে তো ইচ্ছে করে এমন করে। ছেলের বকাগুলো শুনলে মনে হয় তার অতি প্রিয় মানুষটা বুঝি আবার তার ছেলের রূপে ফিরে এসেছে। তারই তো প্রতিচ্ছবি দেখতে পান তিনি। নুরুল আলম সিদ্দিকীর ভাবনার মতো কোনো কাজই করল না আফিফ, বরং শান্তরূপে বলল, তুমি যেটা চাইছো সেটা আজ হবে না। ছুটি মঞ্জুর হলে তবেই এসব হবে। নুরুল আলম সিদ্দিকী উঠে পড়েন। কোনো জবাব দেয় না। তিনি নিজের ঘরে চলে যান। আফিফ তাকিয়ে থাকে বাবার চলে যাওয়ার দিকে। সে জানে মানুষটা তাদের দূরে চলে যাওয়ার কথা মনে করেই মন খারাপ করেছেন। তবে আর কতদিন এমন বন্দিদশায় থাকবে। এবার একটু প্রাণ ভরে শ্বাস নেবে যে মাকে সুন্দর কিছু মুহূর্ত উপহার দিবে। ভাবতে ভাবতেই নুরুল আলম সিদ্দিকী আগমন ঘটে। চেয়ার টেনে বসতে বসতে বলেন, 3 মাসের জন্য সম্ভব নয় আব্বু। কর্তৃপক্ষ 2 মাসের ছুটি মঞ্জুর করবে মনে হয়। তবে যে কোনো সময় ফোন মেইন আসতে পারে। জয়েন করতে হবে। তোমাকে বলেছিলাম যে এই পেশা বেছে নিও না। দেশের সেবার একবার সরকারি ভেবে নিজেকে নিয়োজিত করলে নিজের পার্সোনাল সময় বলে কিছুই থাকে না। দেশপ্রেম, দেশের মানুষের কথা চিন্তা করে প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকতে হয়। কখন না যুদ্ধের ডাক আসে। বাবার কথা সত্য, যুক্তি আছে জেনেও আফিফ চুপ করে থাকে না, বরং পাল্টা যুক্তি দাঁড় করিয়ে বলে ওঠে, আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি, অন্য একজন রক্তে মাংসে গড়া মানুষকে কিভাবে ভালোবাসবো আব্বু? যে সরকারের কথা মতো নিজের জীবন ঝুঁকিতে রেখে এত এত মিশন কমপ্লিট করেছি, সেই সরকার যদি আমার ব্যক্তিগত সময়ের জন্য কিছুটা সময় দিতে না পারে, এমন সরকার দিয়ে আমি কি করব? এত এত পদবি, এত এত সম্মাননা দিয়ে আমার কি হবে যদি জন্মদাত্রী মাকেই ভালো রাখতে না পারি? আপনার সাথে দেশের মানুষ সবার আগে হলেও আমার কাছে আমার পরিবার আগে। স্বার্থপর দুনিয়ায় সাধারণ জনগণ ও গালি দিয়ে কথা বলতেও ভুলে না। আমরা কেন চুপ থাকবো? ভাত মাখতে থাকা হাত থেমে যায় নুরুল আলম সিদ্দিকীর। কতটা বছর সে দেশের সেবায় নিয়োজিত আছে। না নিজেকে কখনো সময় দিয়েছে, না পরিবারকে সময় দিয়েছে। কিভাবে তার ছোট্ট ছেলেটা বড় হয়ে তার পথ অনুসরণ করলো। সময় যেন এক ছুটে চলে গেল। ছেলেটা তার আদর্শে বড় হয়েছে, তবে একটা দিকই তার সাথে ভিন্ন। দেশের জন্য সে নিজেকে, পরিবারকে কোরবান করতে রাজি, তবে তার ছেলে পরিবারের জন্য নিজেকে কোরবান করতে রাজি। দেশের প্রতি হঠাৎ এত ক্ষোভ কেন তিনি বুঝলেন না। ছেলের ভেতরের সত্তাটা নাড়িয়ে দিতে বললেন। নুরুল আলম বলে উঠল, তুমি না একসময় দেশের জন্য দেশদ্রোহী বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলে? নিজের সেনা বন্ধুদের সেফ রাখতে জ্ঞান থাকা পর্যন্ত লড়াই করেছ। তাহলে আজ এমন ক্ষোভের কারণ কি আবু? নাকি চাপা অভিমান রয়েছে বাবার ওপর? আফিফ জবাব দিল না। পাতে পানি ঢেলে হনহন করে চলে গেল। নুরুল আলম সিদ্দিকী হাসলেন, তবে উঠলেন না। খাবার শেষ করে উঠলেন। কত কত মানুষ না খেয়ে থাকে, আর সে খাবার অপচয় করবে? কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ছেলের ঘরের দরজায় দাঁড়ালেন। গলা উঁচিয়ে বললেন, আমার থেকে কিছু লুকাচ্ছ আব্বু? তুমি হয়তো জানো না, আমার কাছে তুমি খোলা বইয়ের মতো। যেহেতু গোপন রেখেছ, ধরে নিলাম অত্যন্ত ব্যক্তিগত বিষয়টা। নিজে থেকে বলার অপেক্ষায় রইলাম। যাই হোক, সরকার তোমাকে তোমার চাহিদা মতোই ছুটি দিয়েছে। শুধু বলবো, এমন কোনো কাজ করো না দেশের মানুষ সেনা সদস্যদের শত্রু বলে মনে করে। আবু, আমি তোমাকে বিশ্বাস করি। ইজি চেয়ারে বসে দোল খাচ্ছে আদিল। সময়টা এখন 10টার কাঁটায় পৌঁছেছে। নেত্রপল্লক বন্ধ, মুখশ্রী গম্ভীর।
হাতে শোভা পাচ্ছে রিভলভার। ড্রয়িং রুম থেকে আসা এক চিলতে আলো এসে যন্ত্রটার পরে চিকচিক করছে কেমন। হুট করে কেউ দেখলে গুপ্তধন ভেবে নিশ্চিত এগিয়ে আসবে, অথচ অন্ধকারে মিশে থাকা সাপটাকে দেখবে না। না দেখাটাই হয়তো তার জীবনের চরম ভুল হবে। আগুনের লেলিহান শিখা যেমন পুড়িয়ে দেয় ভেতর পর্যন্ত, গুপ্তধনের আড়ালে থাকা সাপটাও নিজের বিষ দাঁত বসিয়ে দেবে। সারা শরীর বিষে নীল হবে, ছটফট করবে, বাঁচার আশার এদিক ওদিক ছুটাছুটি করবে, অথচ কিছুক্ষণে অতিথি হয়ে ছটফটানিটুকু অন্ধকারেই মিশে দিবে। বন্ধ চোখের পাতা উন্মুক্ত হয়। আদিল রিভলভারটা কপালে চেপে ধরে, মুখে ফুটে ওঠে অদ্ভুত এক ভয়ঙ্কর হাসি। কিছুক্ষণ রিভলভারটা কপালেই চেপে ধরে রাখে, যেন এই রিভলভারটা রিভলভার নয়, ছুরি চাপাটি তার কপালেরই এক অংশ। তারপর হুট করেই উঠে দাঁড়িয়ে রিভলভারটা প্যান্টের ভাঁজে লুকিয়ে ফেলে। শক্ত বুটের গাম্ভীর্যতা দেখিয়ে গেট পেরিয়ে বাইরে চলে যায়। অন্ধকারে লুকিয়ে থাকা সাপটার বুঝি হিংস্রতা বেড়ে গেল। কার রক্ত ঝরবে আজ? কেই বা এই ভয়ঙ্কর মানুষটার ক্রোধের অনলে পুড়বে। ধুলোবালি উড়িয়ে ডজনখানেক গাড়িকে ওভারটেক করে আদিল এসে থামে সেই সরু রাস্তাটায়। ওই যে দেখা যাচ্ছে বাড়িটা, আলো জ্বলছে। এখনো জেগে আছে নাকি? গাড়ি থেকে নামে, দুপা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসে। বাধা পড়ছে কেন? কেউ তো বাধা দেওয়ার নেই। তাহলে তার কি মন আছে যে মন সায় দিবে না? তাহলে কেন এগোতে পারছে না? শুধুমাত্র কৌতূহল? মেয়ে দুটোর মাঝে কি এমন আছে? কি এমন উদ্দেশ্য দুটো মেয়ের? কেনই বা তাকে শত্রু ভাবছে? আজ পর্যন্ত কারো কাছে শত্রুতার কারণ জানার প্রয়োজন মনে করেনি তো। তাহলে এবার কেন কারণ জানতে ইচ্ছে করছে? শুধুমাত্র এরা মেয়ে বলে? মেয়ে হয়ে এত বড় দুঃসাহস দেখিয়েছে বলে? এতগুলো প্রশ্ন, ঠিকঠাক কোনো জবাবই নেই। শুধু একটা জবাবই ক্লিয়ার, মেয়ে দুটো তার শত্রু, যাদের সময় মতো জীবন থেকে আউট না করলে তাকে পস্তাতে হবে। আর আদিল মাহমুদ কখনো পস্তাতে পারে না। কাছ থেকে কথা বলার শব্দ। আদিল ভাবনা থেকে বের হয়। সামনে তাকাতেই আফরা মীরাকে রাস্তার দিকে আসতে দেখতে পায়। একটু বিচলিত ভাব দেখা যায় না মুখশ্রীতে, বরং ক্রূর হেসে পকেট থেকে রিভলভারটা বের করে শক্ত ঘাতে ঠিক সামনে বরাবর তাক করে। জোরে নিঃশ্বাস নেয় সে। ট্রিগার চাপ দিতে গিয়েও দেয় না, নামিয়ে নেয় হাত। নিজের উপরই ক্ষোভের সৃষ্টি হয়। বাম হাত দিয়ে চুল খামচে ধরে চিৎকার করে ওঠে। আফরা মীরা দুজনেই চমকে যায়। ব্যস্ত পায়ে এগিয়ে এসে আদিলকে দেখে অবাক হয় দুজনেই। আবার ফিরে আসার কারণ বুঝতে পারে না আফরা। আফরা এগিয়ে এসে কিছু বলবে, তার আগেই আদিল পুনরায় চেষ্টা চালিয়ে আফরার বুকের বাম পাশটায় রিভলভার তাক করে। আঁতকে ওঠে মীরা। তবে আফরার মুখভঙ্গিমা আগের মতোই। আদিল হাসে। মেয়েটার দম প্রচুর, তবে তার হাতে সময় কম। এবার আর টিগারে চাপ দিয়ে গড়িমড়ি করে না আদিল। বিকট শব্দ, মেয়েলি চিৎকার, পরিবেশ কেমন ভারী হয়ে আসে। অন্ধকারে উৎপেতে থাকা নিশাচর ও যেন ভয় পেয়ে যায়, কারো প্রাণ বুঝি সত্যিই গেল। গেটের আড়ালে লুকিয়ে আছে আরাপ। এতক্ষণে শহর ছেড়ে চলে যাওয়ারই কথা ছিল, তবে রাগ প্রতিশোধ স্পৃহা তাকে শহর ছাড়তে দেয়নি। প্রচণ্ড ক্ষোভ নিয়ে বাড়িটার দিকে তাকিয়ে আছে। এখনো একটা ঘরে আলো জ্বলছে, ঘুমায়নি মনে হয়। গেটের বাইরে তিনজন কনস্টেবল দণ্ডায়মান। নিশ্চিত তার পালানোর খবর পুরো শহর ছড়িয়ে গেছে, না হলে এত কড়া গার্ড টহল থাকবে কেন? অপেক্ষা করছে সে বাবার জন্য। লুকিয়ে ফোন দিয়েছিল, বলেছে তো আসবে, তবে আসছে না কেন? ধৈর্য রাখা দায় হয়ে যে পড়ছে। হাত যেন নিস্পিস করছে ভেতরে ঢুকে মেয়েটার গলা চেপে ধরতে। মন চাইছে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আরাপ আড়াল থেকে বের হয়। ডান হাতে শোভা পাচ্ছে লোহার রড। মেরে ফেলার পরিকল্পনা করেই এসেছে যেন। রড হাতে ঝুলিয়ে কয়েক পা এগোতেই গাড়ির শব্দ ভেসে আসে। থেমে যায় সে। ধরা পড়ার ভয়ে এক ছুটে আড়ালে চলে যায়। খবর পেয়ে গেল কি তাকেই খুঁজতে পুলিশ চলে এসেছে নাকি? শকুনের চোখ বের করে দেখার প্রয়াস চালায়। গাড়ির ঠিক বাড়ি থেকে কিছুটা দূরত্বে বরাবর থামে। কেউ নেমে আসে না। সময় অতিবাহিত হয়ে যায় নিজ নিয়মে। আরাপের অপেক্ষা আর শেষই হয় না। মশা আর কেমন বিদ্রোহ ঘোষণা করছে। লুকিয়ে থাকা মুশকিল। লোহার রডটা সেখানেই রেখে পিছিয়ে আসে আরাপ। কয়েক পা পেছাতে দাঁড়িয়ে পড়েছে। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়ে কাঁটা দিচ্ছে কেমন। ভয়ে গলা শুকিয়ে আসে আরাফের। পেছনে ঘুরে দেখার সাহস হয়ে ওঠে না। চিৎকার দিতে গিয়েও মুখ চেপে ধরে। নিজের ভুল সে খুব করে বুঝতে পারছে। পরে কি প্রতিশোধ নেওয়া যেত না? কেন সে রাগটাকে দমিয়ে রাখতে পারল না? নিজেকে প্রশ্ন করতে করতেই আরাপ টের পায় তার পিছনে কেউ নেই। চট করে ঘুরে দাঁড়ায়। আশেপাশে কারোর অস্তিত্বের দেখা মিলে না।
স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে হাত চেপে রাখে। সবটাই তার মনের ভুল। ভয় মনের মধ্যে একদম জেঁকে বসেছে, তাই হয়তো ভুলভাল দেখছে। মনকে নিজের মতো বুঝ দিয়ে সাবধানে পা ফেলে এগিয়ে যায় আরাপ। সিদ্ধান্ত কিছুদিনের জন্য শহর ছেড়ে অন্যত্র লুকিয়ে থাকবে। পরিবেশ ধীরে ধীরে ঠান্ডা হলে আবার ফিরে আসবে সে। নিজের প্রতিশোধ নিতে ঠিকই ফিরে আসবে। বাড়িটার দিকে আরেকবার ঘুরে তাকায় আরাপ। চোখ যেন জ্বলে ওঠে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে ওঠে, খুব শান্তিতে আছিস না আমাকে ফাঁসিয়ে দিয়ে? কতদিন থাকবি? 1 মাস, 2 মাস, 6 মাস, বড় জোর 1 কি 2 বছর। তারপর আমি ফিরবো। তোদের মা মেয়ের জীবন অতিষ্ঠ করতে আমি আবার ফিরবো। তোকে কলঙ্কিত করে সমাজের চোখে নিচে নামিয়ে এমন কেচ্ছা রটাবো যে তুই নিজেই আত্মহত্যা করতে চাইবি বারবার। তবে আমি তোকে এত সহজে ছেড়ে দেব না। মনের ক্ষোভ না মেটা পর্যন্ত তুই আমার বন্দিনী হয়েই থাকবি। তখন তুই বুঝবি। ভু। তারপর বলতে পারে না আর। কথা আপনা আপনি থেমে যায়। ডান হাত চলে যায় মাথার পেছন সাইডে। চোখ বড় বড় করে পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আরাপ, যার হাতে তারই নিয়ে আসা লোহার রড। তার রক্তেই যেন তাজা হয়ে উঠল। প্রাণ ফিরে পেল। মস্তিষ্কের নিউরনগুলো স্নায়ুকোষে ঠিকভাবে প্রভাব ফেলতে পারে না। নরম হয়ে যায় আরাফের শরীর। চিৎকার করতে নিলেই পেছন থেকে কেউ মুখ চেপে ধরে। হাঁসফাঁস করে আরাপ। নিবু নিবু চোখ দিয়ে নিজেকে ছুটানোর চেষ্টা করে। শেষমেশ পেরে ওঠে না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে রাস্তায়। মুখ চেপে ধরা হাতের অধিকারী মেয়েটি আকাশ সমান ক্ষোভ নিয়ে প্রচণ্ড বেগে লাথি বসায় আরাপের পেটে। কি বিশ্রী তার মুখের ভাষা! কোনো সজ্ঞানে থাকা ব্যক্তি শুনলে হয়তো তার শিরা উপশিরার রক্ত চলাচলের বেগ থেমে যাবে, যা হয়তো মস্তিষ্কে বারবার বাড়ি খাবে। এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে গালি প্রদানকারী লোকের উপর ঝাঁপিয়ে পড়তেও দ্বিধাবোধ করবে না। বাঙালির রক্ত বলে কথা, গরম তো থাকবেই। লোকটি উন্মাদের মতো একের পর এক আঘাত করতে থাকে। কয়েকদিনের আক্রোশ মেটাচ্ছে যেন সেই। লোহার রড নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি রড নিয়েই দৌড়ে যায়। সরিয়ে নিয়ে আসে সাথের জনকে। আশেপাশে তাকায়। নির্জন রাস্তা। এখানে থাকা বেশিক্ষণ সেফ হবে না। তাড়াহুড়ো করে আরাপকে মাটি থেকে তুলে বাইকের মাঝখানটায় বসিয়ে দেয়। হাওয়ার বেগে ছুটে যায় বাইক। দুজনের ঠোঁটের ভাঁজে তৃপ্তির হাসি, ঠোঁটে মুখে আশঙ্কা, তা হয়তো রক্তের স্বাদ নেওয়ার। হেলে দুলে গেট পর্যন্ত আসতেই আরাপ উদ্দিনের পা থেমে যায়। 3জন লোক এদিক ওদিক পায়চারি করছে। বিরক্তিতে চ শব্দ করেন তিনি। এই ঝামেলাটা আবার কে নিয়ে এসেছে? সরকারে আর কাজ নেই? বের হতে দেবে কিনা সন্দেহ হচ্ছে। তবুও এগিয়ে যান। তাকে দেখেই কনস্টেবল 3জন দাঁড়িয়ে যায়। একজন অপর নিজ ভালোভাবে দেখে বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? ঘাবড়ে যান আশরাফ উদ্দিন। কি বলবে? সে তো ছোট ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। বলবে আমি তোমাদের হাত থেকে পালিয়ে যাওয়া আসামির সাথে দেখা করতে যাচ্ছি। যেতে দিবে তাকে? তাকে সহ না থানায় ধরে নিয়ে যাবে? আমতা আমতা করেছে, কিছু খুঁজে পায় না। চট করে কিছু একটা মাথায় আসতেই মুখের ভঙ্গিমায় ব্যথার ছাপ ফুটিয়ে তুলেন। কান্না ভেজা স্বরে গলায় বললেন, ছেলের কবরটা একটু দেখতে যাচ্ছি। আমার ছেলেটা অন্ধকারে ভয় পেত। কষ্ট হচ্ছে তো ওর। আমি গিয়ে বসে থাকলেও আর ভয় পাবে না। কি করুণ কণ্ঠস্বর, বাবার হাহাকার। বাঙালি আবেগপ্রবণ, এমন কথায় তাদের মন গলবে না তা কি করে হয়? কনস্টেবল 3জনের মুখশ্রী কঠিন থেকে নরম হয়ে আসে। একে অপরের মুখ চাচাই করে, মতামতের আদান প্রদান করে। অবশেষে তুরান কনস্টেবল বলে ওঠে, বৃদ্ধ বয়সে এমন ধকল নিবেন না চাচা। ছেলে হারানোর কষ্ট হয়তো আমরা বুঝি, তবে আপনার মতো উপলব্ধি করতে পারবো না। মনকে বুঝান। তবে চাচা, আপনাকে একা যেতে দিতে পারবো না আমরা। হুকুম নেই। চলুন, আপনার সাথে আমি যাচ্ছি। চমকে ওঠে আরাপ উদ্দিন। সাথে আমি যাচ্ছি মানে? এ গেলে সে দেখা করবে কি করে? উপায় খুঁজে পায় না। এদিকে বেশ দেরি হয়ে যাচ্ছে। বাড়িটার দিকে এক পলক তাকিয়ে বললেন, যাচ্ছি মানে? তুমি কোথায় যাবা? দুজনে এখানে হবে না। কুলাঙ্গারটা আমার ছেলেকে মেরে ফেলেছে, আবার পালিয়েও গেছে। রাগে ও আবার আসবে না তার কি গ্যারেন্টি আছে? তোমরা দুজন ওর বদবুদ্ধির কাছে কিছুই না। ওদের ক্ষতি হলে কি জবাব দেবে? আমাকেও ও কিছু করবে না, কারণ আমাকে খুব মান্য করে। আর বেশি দূরে নয় তো, এই তো এখানেই। আমি তাড়াতাড়ি চলে আসব। কনস্টেবল 3জন বিপাকে পড়ে যান। কোন দিকে যাবে? বৃদ্ধের কথাগুলো ভুল না। মা মেয়ের কিছু হলে তাদের চাকরি যে যাবে নিশ্চিত। এর থেকে ভালো বুড়ো একাই যাক। এমনিও মনে হয় না ছেলের শোকে বেশি দিন বাঁচবেন। মাঝবয়সী কনস্টেবল নিজের মতো ভেবে অনুমতি দেয়। তাড়াতাড়ি ফিরবেন কিন্তু। আপনার কিছু হলে আমরা কিন্তু দায়ী থাকবো না। আশরাফ উদ্দিন আর কথা বাড়ালেন না। মাথা নাড়িয়ে গেটের বাইরে চলে আসেন। পান ফিরে ফেলেন যেন। স্বস্তির শ্বাস ফেলে হেসে ওঠেন।
কিভাবে বোকা বানালো, কত বড় বড় লোককে কথার জালে ফাঁসিয়েছে সে। এই তিনজন তো সেবকের কাছে কিছুই না। আর এমন কি, নিজের কাজে নিজেই গর্বিত হন তিনি। হাঁটতে হাঁটতে কখন ছেলের কবরের পাশে চলে আসেন টেরই পান না। ছেলের কবর দেখে বুকটা ভারী হয়ে আসে তার। তাড়াতাড়ি চলে আসেন সেখান থেকে। যে মরে গেছে তাকে নিয়ে ভেবে লাভ নেই, যে বেঁচে আছে তাকে ভালোভাবে বাঁচাতে হবে। বড় রাস্তাটা না ধরে সরু রাস্তা ধরে হাঁটতে থাকেন তিনি। বেশি দূর যাওয়া হয়ে ওঠে না। কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে যান। তাকে দেখে মোটা আকৃতির দেহটা থরথর করে কেঁপে ওঠে। অবিশ্বাস্য চোখে সামনে মানুষটাকে দেখে আশরাফ উদ্দিন। এই মুহূর্তে এখানে এই মানুষটাকে একদম আশা করেনি সে। তবে সে কি হুমকি দিয়ে ভুল করে ফেলেছে? ছেলের শোকে মাথাটা এতটা নড়বড়ে হয়ে গিয়েছিল। আশরাফ উদ্দিন মাথা নিচু করে এগিয়ে আসে, হাত জোর করে বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে স্যার। ছেলের শোকে ঠিক ভুল বুঝতে পারিনি। এবারের মতো ক্ষমা করে দিন। আর এমন ভুল আর হবে। কথা বুঝি ফুরিয়ে গেল। কণ্ঠনালী একদম বন্ধ হয়ে গেল। শরীরের থেকে একটু বেশি বেড়ে ওঠা পেট থেকে টপাটপ রক্ত গড়িয়ে পড়ছে। পরপর দুটো বুলেট ঢুকে গিয়ে দু জায়গায় ফুটো হয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বসে পড়েন আশরাফ উদ্দিন। দুহাত রক্তাক্ত স্থানে। আগন্তুক লোকটি এক পা ভাঁজ করে বসে। মুখ কিছুটা এগিয়ে নিয়ে আশরাফ উদ্দিনের কানে কানে কিছু বলে ওঠে। হিসিয়ে হেসে উঠে দাঁড়ায় আগন্তুক। কিছুক্ষণ আশরাফ উদ্দিনের নিবু নিবু চোখের দিকে তাকিয়ে ঠিক কাঁধ বরাবর লাথি বসায়। জমিনে লুটিয়ে পড়ে মাটির দেহখানা। আগন্তুক হাসতে হাসতেই হাঁটা ধরে। লম্বাটে দেহখানা কেমন একটু পর পর দুলে ওঠে। তা কি নিজের জয়ের উল্লাসে, নাকি কুটিল হাসির মধ্যে আরও কুটিলতা জড়িয়ে রয়েছে? আলো আঁধারি পরিবেশ। ঘরটা বেশ বড়। তিনটি বেড রাখা। তার ঠিক মাঝখানের বেডটাই কেউ একজন শুয়ে আছে। ডান হাতে সাদা ব্যান্ডেজ। বর্তমানে ব্যান্ডেজ আর সাদা নেই, কারো ছন্নছাড়া আঁকিবুকিতে অদ্ভুত রূপ নিয়েছে। বেডের পাশে বসে এক মনে ব্যান্ডেজের উপর কলম চালাচ্ছে আদিল। কলমের লাল কালি ঠিক যেন রক্তের প্রতিরূপ। বেডে শুয়ে থাকা লোকটি নড়ে ওঠে। আদিলের হাত থেমে যায়। সম্পূর্ণ জ্ঞান ফেরা পর্যন্ত ঠিক তার শিউরে বসে থাকে। পিট পিট করে চোখ খুলতেই নিজ আসন থেকে উঠে দাঁড়ায় আদিল। বড় বড় পা ফেলে সুইচ বোর্ডের দিকে এগিয়ে যায়। সুইচে আঙুলের চাপ পড়তেই অন্ধকার যেন পালিয়ে যায়। সারা ঘরে ছড়িয়ে পড়ে আলো। পিট পিট করা চোখটি আলো সহ্য করতে না পেরে বন্ধ হয়ে যায়। আদিল হয়তো এটাই চাইছিল। এগিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, কেমন লাগছে মিস আবরা ইমনাথ? আফরা চট করে চোখ খুলে পাশে তাকাতেই আদিলের মুখশ্রী ভেসে ওঠে নয়ন যুগলে। দৃষ্টি ঘুরিয়ে চারপাশ দেখে। এবার যেন স্যার বুঝেল সে এখন হসপিটালে অবস্থান করছে। তবে এই লোকটি এখানে কি করছে? আফরা বলে উঠল, আপনি এখানে কি করছেন? মীরা কোথায়? কথাটা বলতে বলতে ওঠার চেষ্টা করে আফরা। ডান হাতে চাপ লাগতেই ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। আদিল চোখ মেলে দৃষ্টিটা দেখে, উপভোগ করে। শত্রুর ব্যথায় এত সুখ লাগে কেন? হিসিয়ে বলে ওঠে আদিল, আমিই তো নিয়ে এসেছি। সামান্য বুলেটের ঘা সহ্য করতে পারলেন না? এত সাহস নিয়ে আদিল মাহমুদের সাথে লাগতে আসেন কি করে? আফরার চোখ জ্বলে ওঠে। তীব্র ক্ষোভে চোখ দিয়েই যেন ভস্ম করে দেবে আদিলকে। আদিল হাসে। হাসতে হাসতেই বলে ওঠে, আমি চেয়েছিলাম আপনার বুক বরাবর বুলেট ছুড়তে। তবে আপনার বান্ধবী যেভাবে সামনে এসে দাঁড়ালো, ট্রেলার দেখাতে হাতকেই নিশানা করতে হলো। আদিল মাহমুদ রিভলভার তাক করেছে, অথচ বুলেট বের হয়নি। তা কখনো হয়নি। প্রথমবার গুলি খেয়ে অনুভূতি কেমন? রাগটাকে নিয়ন্ত্রণে আনে আফরা। আদিল যখন তার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়েছিল, তার মনে হয়েছিল লোকটি তাকে এখনই মারবে না, শুধু নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ছুটে এসেছে। তাই সে ভাবলেস হয়ে দাঁড়িয়েছিল। তবে বিপত্তি ঘটল তখন, যখন মীরা বেশি বুঝে আফরার সামনে এসে দাঁড়ায়। অন্য কেউ থাকলে হয়তো এমন ভালোবাসা দেখে আপ্লুত হয়ে যেত। তবে আফরা যে ভিন্ন। বরং তার কাছে এটা আধিক্যতা ছাড়া কিছুই মনে হয়নি। সে সুযোগে আদিলও সুযোগটা লুফে নিয়ে বুকে টার্গেট করা রিভলভার হাতে চালিয়ে দেয়। মীরার চিৎকারে পরিবেশ ভারী হলেও বুলেটের আঘাত আফরাকে কাবু করতে পারে না। শক্ত থেকে নিজের একরোখা জেদের প্রমাণ দিতে আদিলের চোখে চোখ রেখে হেসেছিল। তারপর আর মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে এমন বন্দিদশায় দেখল। আদিলের দিকেই তাকিয়ে আফরা হেসে বলল, কে বলল আপনাকে প্রথম বুলেট হজম করলাম? আদিল চমকায়। মেয়েটা কি তার ভাবনার বাইরেও বিপজ্জনক? আফরা আবারও বলল, যে মেয়ে নিজের শরীরে নিজেই হাতে বুলেট চালান করতে পারে, তাকে আপনি এই 2 টাকার রিভলভার দেখিয়ে ভয় দেখাচ্ছেন। বিষয়টা কমেডি অফ দ্য ইয়ার হয়ে গেল না?
আদিলের এমন মজা সহ্য হয় না। দুপা এগিয়ে এসে আফরার গলা চেপে ধরে। আফরা শুধু তাকিয়েই থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তবে ছাড়ার আকুতি করে না। আদিল বলল, আপনাকে কিভাবে ভাঙতে হয় তা নিশ্চয়ই আদিল মাহমুদ জানে। অপেক্ষা করুন। চলে যাওয়ার জন্য হাঁটা ধরে আদিল। আফরা কেসে গলা ঝেড়ে নেয়। আদিলকে উদ্দেশ্য করে বলে ওঠে, মীরা কোথায়? তবে আদিল উত্তর দেয় না, আর না ঘুরে তাকায়। চলে যায়। আফরা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে অনুভূতি শূন্য দৃষ্টিতে। তারপর চোখ বুজে নেয়। রাত তো ঢের বেশি। চোখ জ্বলছে কেন? ঘুম নাকি জ্বালা? ড্রয়িং রুমে বসে আছে নাদিয়া। টি টেবিলে তার প্রিয়দের রাজত্ব। দৃষ্টি টিভির দিকে। ঘড়ি দেখা হয়নি, তাই ঠিক বলা যাচ্ছে না রাত কত দূর। আনুমানিক 2টো তো বাজবেই। আজ কেন জানি ঘরে বসে থাকতে ইচ্ছে করলো না। হয়তো বাবা নামক মানুষটা বাড়িতে নেই বলেই আজ সে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। মিসেস নুরি আজ ঘরে খিল দিয়েছেন। স্বামীর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছেন। না হয় কেঁদে কেটে ভাসিয়ে ফেলতেন। মুখ বাঁকায় নাদিয়া। কবে যে এসব থেকে মুক্তি পাবে? মদের গ্লাসে চুমুক দিয়ে ভাবনাগুলো শূন্যে উড়িয়ে দেয়। টুং টুং শব্দ করে ফোনটা বেজে ওঠে। মুখশ্রীতে আনন্দের ছাপ দ্বিগুণ হয়। জলদি ফোন তুলে কানে ধরেই বলে ওঠে, খুব মিস করেছিলাম মনে হলো। লোকটি বলল, কাজের কথায় এসো। নাদিয়া বলে উঠল, মন খারাপ তোমার? এই, আজকে কি তুমি কেঁদেছো? কণ্ঠ এমন লাগছে কেন? নাদিয়া বিচলিত কণ্ঠ। অপর পাশে মানুষটি বিরক্ত হয়। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আদিক্ষেতা একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার কি মনে হয় এসব ফালতু আলাপের সময় আছে আমার কাছে? ফোন দিয়েছিলে কেন সেটা বলো। নাদিয়া মুখটা ছোট হয়ে আসে। তার চিন্তাগুলো লোকটা আদিক্ষেতা মনে হচ্ছে। করুণ কণ্ঠে বলে ওঠে, আমি যাদের আপন ভাবি তারাই কেন আমাকে সহ্য করতে পারে না? আমি মেয়েটা কি খুব বাজে, খুব খারাপ? লোকটা নরম হয়। মেয়েটা কি আজ একটু বেশিই কষ্টে আছে? শান্ত কণ্ঠে বলে ওঠে, তোমার জানার কথা আমার মন কেমন থাকবে? প্রশ্ন করা বোকামি নয়। যা বলার জন্য ফোন দিয়েছিলে সেটা বলো। আমার হাতে সময় কম। নাদিয়া বলে উঠল, তুমি কি আমাকে শত্রু ভাবছো ঠিক আগের মতো করে? প্রতি উত্তরে লোকটি বলে উঠল, তোমাকে শত্রু ভাবার কোনো কারণ নেই নাদিয়া। আমি আমার শত্রুদের কাছে ঘেঁষতেই দিই না। দূর থেকেই টপাটপ আউট করে দেই। মাঝখানে অতিরিক্ত বুঝে কাজ না করলে আমার তিক্ত কথাও তোমার শুনতে হতো না। নাদিয়া বলে উঠল, অতিরিক্ত বুঝে কোনো কাজই আমি করিনি। লোকটি বলল, আফরা ইবনাথকে আমাদের মাঝে যুক্ত করার কোনো দরকার ছিল? মেয়েটাকে কেন সিংহের ঘরতে ফেললে? অন্যের জীবনকে মূল্যবান মনে হয় না? নাকি এর মধ্যেও কোনো রহস্য লুকিয়ে আছে? আমার থেকে কিছু লুকাচ্ছ? প্রতি উত্তরে নাদিয়া হেসে ওঠে। আজ প্রথমবার লোকটি তার সাথে কথা বলছে। ডানা মেলে আকাশে উঠতে ইচ্ছে করছে তার। সোফায় গা এলিয়ে দিয়ে বলল, লুকিয়েছিলাম, আজ সত্য বলবো। বলি? লোকটার জবাব কাটে না। নাদিয়া নিজের মতো করে বলতেই থাকে, ছোট ভাইয়া এতিম একটা মেয়েকে বিয়ে করে এনেছে, যার একটা বড় বোন ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। অনল মাহমুদের কি প্রেস্টিজ নেই? সে কিছুতেই চালচুলোহীন মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নেবে না। আর ছোট ভাইয়াও ভাবিকে ছাড়বে না। শুরু হলো বাবা ছেলের গৃহযুদ্ধ। ভাবির সাথে আমাদের বেশ ভাব ছিল। তার বড় মনের কথা কত বলতো। আমার বেশ আগ্রহ হতো দেখার। দেখতে চাইলে ভাবি শুধু এড়িয়ে চলতো। কারণ বুঝতাম না। কৌতূহলের বশেই আমি একদিন ভাবির ফোন চুরি করি। ভাগ্য ভালো ছিল, ওয়ালপেপারে 2 বোনের ছবি ছিল। আর সেই মেয়েটা কে ছিল জানো? লোকটি বলে উঠল, আফরা। অপর পাশ থেকে অবাক কণ্ঠ ভেসে আসে। নাদিয়া খিলখিল করে হেসে ওঠে। কিছুক্ষণ হেসে বলে ওঠে, কয়েক মাস আগের ঘটনা। হুট করে ভাবি কোথায় হারিয়ে গেল, এত খুঁজেও পেলাম না। সময় চলতেই থাকলো। ছোট ভাইয়া দিনকে দিন অস্বাভাবিক আচরণ করতে লাগলো। বাবা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতো। জেগে গেলেই বউ বউ করে চিৎকার করতো। একসময় এভাবে পাগল নাম উপাধি পেল। আমিও আর সেদিকে মাথা ঘামাইনি। ভার্সিটিতে যাওয়া আসা করছি। একদিন লাইব্রেরিতে বসে হাসাহাসি করছিলাম। তখনই একটা মেয়ে গম্ভীর কণ্ঠে আমাদের থামতে বলে ওঠে, যেদি আমি মেনে নিতে পারিনি। এরপর থেকে একটু একটু রেষারেষি চলতেই থাকে আমাদের। কি তেজ এই মেয়ের! এখনও আমি চিনতে পারিনি। চিনতে পারলাম কখন জানো? যখন রাগের বশে আমি মেয়েটার ডিটেলস বের করলাম। তখন থেকে মেয়েটা আমার অধিক প্রিয় হয়ে উঠল। আমি বুঝতে পেরেছিলাম মেয়েটা সেই সুদূর চট্টগ্রাম শহর থেকে কেন বান্দরবন আসলো। প্ল্যান করে ভাবি হওয়ার অফারও করি। এর মধ্যে কিছু স্বার্থও রয়েছে। আমি চাই বড় ভাইয়া বাবার উপরের ভালো মানুষটির মুখোশটা দেখুক। যা আফরাই পারবে। যে মেয়েটা বোনের জন্য এতটুকু আসতে পেরেছে, সেই মেয়েটা আমার বড় ভাইয়াকে ভালোবাসলে কত দূর যাবে। আমার ভাইয়া ভালো থাকুক, সেটাই আমি চাই। যে নাদিয়ার কি আজ নেশা হয়েছে? না হলে এমন ভুলভাল বকবেই বা কেন?
কথাগুলো এমন ছন্ন ছাড়াই বা কেন? মনের কথাগুলো মুখোশধারীকেই বা বলছে কেন? অপর পাশের লোকটি ফোন কেটে দেয়। নাদিয়া আরও কিছুক্ষণ নিজের মতো বকবক করে ঢুলে পড়ে। নিঃশ্বাস ঘন হয়ে আসে। ফোন ধরে রাখা হাতটা কান থেকে নামায় না। মাতাল হয়ে মনের কথাগুলো বলছে আজ যেন সে তৃপ্তিতে ঘুমাবে। কিন্তু সে কি জানে কথাগুলো পেট থেকে বের করে কতটা ভুল করেছে সে? তার জন্যই না এই কথাগুলো কাল হয়ে দাঁড়ায়। চুপি চুপি আড়াল থেকে বেরিয়ে আসে আসমানি। এতক্ষণ সে পিলারের পেছনে লুকিয়েছিল। কথাগুলো শুনেছে কিনা, শুনলেও বুঝেছে কিনা তার মুখের ভঙ্গি বোঝা যায় না। নাদিয়া ঘুমিয়ে যেতেই ধীরে ধীরে পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। মিসেস নুরি তাকে কড়া নির্দেশ দিয়েছেন উপরে যেন তার পা না পড়ে। তাই দিনের বেলা সে দেখতে পায়নি। আজ অনল মাহমুদ বাড়িতে না ফেরার উপরের গেট লক করা নেই। এই সুযোগটাই সে কাজে লাগিয়েছে। উপরে উঠে মাথার ঘোমটাটা ঝামটা মেরে ফেলে দেয়, সাথে মুখ বেঁকাতেও ভুলে না। মিসেস নুরির রুমে এক পলক নজর ঘুরিয়ে তাড়াহুড়ো করে সরে আসে আসমানি। মাথা ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে এগিয়ে যায়। কত সুন্দর জিনিসগুলো, হাত দিয়ে ছুঁয়েও দেয় সে। সময় চলে যায়, ঘড়ির কাঁটায় 3টের কাছাকাছি। হুট করেই আসমানির পা থেমে যায়, চমকায়, ভরকায়। কারো কণ্ঠস্বর ভেসে আসছে, ভয় নিয়ে অনুসরণ করে। কিছুটা দূরত্বের ওই ঘরটা থেকে আসছে। পা চালিয়ে এগিয়ে যেয়ে কান পেতে দরজায় দাঁড়ায়। চাপা গলায় কেউ বলছে, অনিক। বউ, কোথায় তুমি? শুনতে পাচ্ছ না বউ? এখানে খুব অন্ধকার, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? সামনে এসো না বউ। এত লুকোচুরি আমার ভালো লাগে না বউ। ইস, কি আদুরে কথাগুলো। আসমানির খুব কান্না পায়। একটু আগের কথাগুলোর সাথে সে খুব ভালো করে মিলিয়েছে। এই তাহলে নাদিয়া ছোট ভাইয়া? চোখ ছলছল করে নিয়ে দরজা খুলে আসমানি শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা ফোনটা বের করে ফ্ল্যাশটা জ্বালিয়ে নেয়। বিছানার ঠিক মাঝখানে একজন বসে আছে, হাঁটুতে হাত ভাঁজ করে মাথা নিচু করে। শুকনো ঢোক গিলে আসমানি বিছানায় কোনায় গিয়ে দাঁড়ায়। ফিস ফিস করে বলে ওঠে, তুমি তোমার বউরে খুঁজতাছ? আমি জানি তোমার বউ কোনখানে আছে। যাবা আমার সাথে? অনেক চমকে মাথা তুলে, চোখের পলক ফেলে ঘন ঘন। আসমানি ছলছল চোখে কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। অনেকটা সময় চেয়ে থাকে, তারপর হুট করে হেসে বলে ওঠে, তুমি নিয়ে যাবে আমাকে? সত্যি? আমি আমার বউয়ের কাছে যাব? এখনই নিয়ে চলো, এখনই যাব আমি। গম গম কণ্ঠ। আসমানি ভয় পেয়ে মুখটা চেপে ধরে। কারো কানে পৌঁছালে তাকে কে বাঁচাবে? আসমানি ফিসফিস করে বলে উঠল, তুমি যদি বউয়ের কাছে যাইতে চাও তাহলে আমার কথা শুনতে হইব তোমার। কও রাজি আছো? নইলে আমি তোমাকে রাইখাই চইলা যামু। অনেক ঘন ঘন মাথা নাড়ায়। সে আসমানি সব কথা শুনবে। আসমানি মুখে হাসি ফুটে ওঠে। অনেকের একদম কাছে বসে কানে কানে কিছু বলে। অনেকেও যেন বউকে পাওয়ার আশায় সব কিছু জলাঞ্জলি দিয়ে দেবে। আসমানির কথার মতো চুপ করে থাকে। অনেকের ঝাগড়া চুলে আদুরেভাবে হাত বুলিয়ে আসমানি বের হয়ে যায় ঘর থেকে। বৈচিত্র্যময় পৃথিবীর বৈচিত্র্যময় মানুষ, হাসিগুলোও যেন বৈচিত্র্য রূপে অধরে খেলা করে। ভোর 5:30টার মতো বাজে। ড্রাইভিং সিটে বসে আছে জিয়াউল। সেই রাত 12টা থেকে একটানা গাড়ি চালাচ্ছে সে। তবুও কোনো রকম ক্লান্তিভাব ফুটে ওঠেনি তার মুখশ্রীতে। ঘুমে বারবার চোখ ডলতেও হয়নি। তাকে দেখে বেশ বুঝে যাচ্ছে আরও 5-6 ঘন্টা ড্রাইভিংয়ে সে অনায়াসেই করতে পারবে। সূর্য কেবল পূর্বাকাশে উঁকি দিয়েছে। রক্তিম সূর্যটার সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। মোড় ঘোরানোর সময় আয়নাতে কেমন ঝিলিক দিয়ে চোখে মুখে বাড়িকায়। স্নিগ্ধতার এক অপার দৃশ্য চোখ মেলে উপভোগ করে আফিফ। যদিও সে সকালে সূর্যের আগমন কোনোদিনও মিস করে না। অনেক সময় দেখা গিয়েছে কোনো এক লড়াইতে গিয়েছে। একটানা কাজের মধ্যেও নজর ঘুরিয়ে সকালের সূর্যটা চোখে এবং মনে ধারণ করে নিয়েছে। বেশ কিছুক্ষণ পর আফিফ মাথা ঘুরিয়ে পাশে ঘুমিয়ে থাকা মায়ের দিকে তাকায়। তার কাঁধে মাথা রেখে মানুষটা কেমন শান্তিতে ঘুমাচ্ছে। এরকম শান্তিও সেও পেত। গাড়ি চালানোর ফাঁকে জিয়াউল স্যারের মুভমেন্টগুলো দেখে নিচ্ছে। কে জানে কখন কোন বিষয়ে রেগে যায়। আফিফ জিয়াউলের দিকে না তাকিয়েই বলল, আর কত সময় লাগবে? সম্মানের সহিত নিম্নস্বরে জিয়াউল বলল, 5 মিনিট আফিফ। আর কথা বলে না, মাকে আস্তে আস্তে ডাকতে থাকে। কামিনী বেগম ঘুম থেকে জাগেন, চোখ খুলেন, তবে ওভাবেই চুপ করে থাকেন। কিছুটা সময় যেতেই ছেলের কাঁধ থেকে মাথা তুলে মিষ্টি করে হাসেন। আফিফের মন যেন শান্ত হয়ে যায়। এমন ঝলমলে হাসি এখন থেকে সে প্রতিদিন প্রতিক্ষণে দেখতে পারবে। ব্যাগ থেকে পানির বোতল বের করে দেন। কামিনী বেগম বোতল তুলে নেন হাতে। জানালা খুলে মাথা বের করে সকালে মিষ্টি হাওয়া গায়ে মাখেন। এমনভাবে হাঁ করে নিঃশ্বাস নেন যেন হাওয়া খেয়েই সে পেট ভরিয়ে ফেলবে।
তার কিছু খেতে হবে না। মায়ের বাচ্চা মতে আসিফ হেসে ওঠে, হাত ধরে গাড়ির ভেতরে এনে বলে, হয়েছে, অনেক হাওয়া খেয়েছো, এখন দুটো রুটি আর একটা ডিম জলদি করে শেষ করো তো, বাসের মধ্যে খেতে পারবে না। কামিনী বেগমের ডিম খুব প্রিয়, এক প্রকার লুফেই নেন তিনি। এদিকে রুটি খেতে বড্ড গড়িমসি করেন, তবে ছেলের ভয়ে দুটো রুটি তাকে শেষ করতেই হয়। মায়ের খাওয়া শেষ হতেই আফিফ মুখের কাছে ঔষধ ধরে, চোখ মুখ কুঁচকে কামিনী বেগম ঔষধ খান। মুখটা এমন গম্ভীর করে রাখেন যে কেউ দেখলেই হয়তো ভাববে মহিলাটা বেশ মুডি। গোমরা মুখ দেখেও আসিফ কিছু বলে না। টিফিন বক্স বের করে পরপর 6টা ডিম প্লেটে চালান করে দেয়। অসহায় চোখে ছেলের খাওয়া দেখে কামিনী বেগম, তাকে আর একটা ডিম দিলে কি এমন হতো? কত টাকা উপার্জন করে ছেলে, অথচ তার জন্য খরচ করতে এত গড়িমসি। কষ্ট করে জন্ম দিয়ে কি লাভ হলো? লালন পালনের দাম দিল না ছেলে। নানা রকম ভাবনা সাজিয়ে গোমরা মুখেই বসে থাকেন তিনি। এ আর নতুন না, প্রত্যেক দিনে সকালের দৃশ্য এটাই। তবে মা ছেলের জন্য মুহূর্তগুলো যেন নিত্য নতুন তাজা হয়ে ওঠে। গাড়ি থামিয়েই জিয়াউল নেমে দাঁড়ায়, গাড়ির দরজা খুলে দিয়ে হাসে। আভি বিরক্ত হয়ে বলে ওঠে, আমি এখন ডিউটিতে নেই জিয়া, ফর্মালিটি বাদ দাও। কথাটা শুনেই জিয়াউল 32 পাটি দাঁত বের করে হেসে আফিফের কাঁধ চেপে ধরে। শক্ত হাতে থাবা, শক্ত হাতে। আফিফ চোখ রাঙিয়ে তাকায়। জিয়াউল তখনও নিজের মতো হেসে কাঁধ চাবড়াচ্ছে। যখনই স্যারের রাগী চোখ দেখে হাসি থেমে যায় তার। কাঁধে থাকা হাতের দিকে এক পলক তাকায়, এরপর তাকায় স্যারের দিকে। শুকনো ঢোক গিলে জলদি করে হাত সরিয়ে নেয়। হেসে আমতা আমতা করে বলে ওঠে, ফর্মালিটি করি তো, তাই একটু আর কি। আরিক বলল, হয়েছে থামো, ব্যাগে দুটো টিফিন বক্স আছে, নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এবার আমাদের গন্তব্য আলাদা। কথাটি বলেই আফিফ মায়ের হাত ধরে, আরেক হাতে টলি ধরে এগিয়ে যায় টার্মিনালের দিকে। ঢাকা থেকে বান্দরবানে যেতে সাধারণত 6 থেকে 10 ঘন্টা সময় লাগে। তবে ঢাকা থেকে সরাসরি বান্দরবান রেল যোগাযোগ ব্যবস্থা নেই। ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম, তারপর সেখান থেকে পূর্বী বা পূর্বানী বাস যোগ সরাসরি বান্দরবান যাওয়া যায়। এক্ষেত্রে আফিফ নিজের চাহিদা মতো ব্যবস্থা নিয়েছে। চট্টগ্রাম পর্যন্ত নিজস্ব গাড়ি ব্যবহার করলেও বান্দরবান গাড়ি নিয়ে ঢুকবে না। এক অচেনা আগন্তুক হয়েই মা ছেলে ঘুরে বেড়াবে। মনে ডানা মেলে উড়ে বেড়াবে সারা শহর। বাসের হর্নের শব্দ। আফিফ নজর ঘুরিয়ে ঘড়ির দিকে তাক করে। 6টা বাজতে আরও 10 মিনিট বাকি। পূর্বানী বাস দাঁড়িয়ে আছে যাত্রী তোলার জন্য। ঠিক 6টায় গাড়ি ছাড়বে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 1 ঘন্টা পর পর গাড়ি ছাড়ায় যাত্রীদের সুবিধাই বটে। নন এসি বাস বলে আফিফ গড়িমসি করলেও কামিনী বেগম মিষ্টি হেসে সায় দিয়েছেন। জানালা খুলে দিলে প্রকৃতির কৃত্রিম যে বাতাস নাকে মুখে বাড়ি খায় তা এসির কাছে কিছুই নয়। ভরপুর বাস তীব্র হর্ন দিয়ে ছুটে চলে। বাস কন্ডাক্টর, ড্রাইভার সহ সকল যাত্রীদের যখন শুদ্ধ ভাষায় শুভেচ্ছা জানিয়ে বলে ওঠে, চট্টগ্রাম টু বান্দরবান জার্নিতে আপনাদের স্বাগতম, যাত্রা শুরু হোক। কামিনী বেগম কেঁপে ওঠেন। ছেলের হাত ধরে শক্ত করে ভীতু চোখে কন্ডাক্টরের দিকে তাকান। কি নাম শুনল সে? বান্দরবান? আবার সেই শহর? সেই শহর কি তার পিছু ছাড়বে না? এ শহর যে ভালো না। সূর্যের কিরণ চোখে পড়তেই পিট পিট করে চোখ খুলে কনস্টেবল আজাদ আলী। ঝিমুতে ঝিমুতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। বয়স তো কম হলো না। এত ধকল কি তার এই শরীরে সহ্য করতে পারে? আর মোড়া ভাঙতে উঠে দাঁড়ায়। চেয়ারে বসে ঘুমিয়েছিলেন। এক পা বাড়ানোর আগেই কিছুর সাথে লেগে হোঁচট খেয়ে পড়তে পড়তেও সামলে নেন নিজেকে। তাকিয়ে দেখেন বাকি দুজন কনস্টেবল গেটের সাথে হেলান দিয়ে মাটিতে বসে ঘুমাচ্ছে। চোখ কপালে উঠে যায় তার। ডিউটি রেখে এভাবে তারা ঘুমাচ্ছে? হুট করেই মনে পড়ে আশরাফ উদ্দিনকে ফিরতে দেখেনি তিনি, ঘুমাতে দেখতে পায়নি তো। যদি নালিশ জানায়, চাকরি খোয়ানোর ভরে দুটোকেই লাথি দিয়ে ডাকতে থাকেন। গভীর রাতে ঘুমিয়েছে, এত সহজে ঘুম ভাঙে? উঠতে বেশ খানিকটা দেরি হলো তাদের। ইতিমধ্যে আজাদ আলীর মুখ থেকে বিশ্রী গালিগুলো রাগের বশে বেরিয়েই এসেছে। ধমকে বললেন, পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোদের ঘুমাতে না বারণ করেছিলাম? ওই বুড়ো ফিরেছে, যদি ঘুমাতে দেখে নালিশ করে। ঘুম যেন এক ছুটে পালিয়ে যায় সবার। ভীতু ভীতু দৃষ্টিতে তিনজনই আশেপাশে পরখ করে। কম বয়সী হ্যাংলা পাতলা ছেলেটা ফিস ফিস করে বলে উঠল, আমরা তো 4টার পর ঘুমাইছি, বুইরা তো তখনও ফিরে নাই চাচা। চমকে যায় আজাদ আলী। শুকনো ঢোক গিলে ছেলেটার মাথায় থাপ্পড় দিয়ে কর্কশ কণ্ঠে বললেন, এতক্ষণে কইতাছোস, এখন কি হইব?
বুড়োর যদি কিছু হয় কি জবাব দেব? আজাদ আলীর কথা বলতে দেরি বাইরের দিকে দৌড় দিতে দেরি হয়নি। এক দৌড়ে থামে কবরস্থানের সামনে। গেইটে বড় তালা ঝুলানো, মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। বুঝতে বাকি থাকে না আশরাফ উদ্দিন তাকে মিথ্যে বলেছে। আঁকা বাঁকা পা ফেলে আবার আগের জায়গায় ফিরে আসেন। সকালের মিষ্টি বাতাসেও সে ঘামছে। মনে হচ্ছে রক্তের চাপ বেড়ে যাচ্ছে। ধপ করে চেয়ারে বসে পড়েন। বাকি দুজন সাংঘাতিক রকমের ভয় পেয়ে যায়। কম বয়সী ছেলেটা দৌড়ে বাড়ির ভিতর ঢুকে। আগে জানা দরকার বাড়িতে সত্যিই কি ফেরেনি। পরপর কয়েকবার কলিং বেল চাপ দেয়, লাভ হয় না। দরজা খোলো তো দূর, ভিতরে থেকে কারো সারা শব্দ পর্যন্ত ভেসে আসে না। ধৈর্য হারিয়ে ছেলেটি শক্ত হাতে দরজায় ধাক্কা দেয়। তৎক্ষণাৎ তাকে অবাক করে দিয়ে দরজা খুলে যায়। চোখ বুজে নেয় ছেলেটি। অঘটন যা ঘটার ঘটে গেছে। চাকরিটা কি এবার সত্যিই যাবে? পুরো পরিবার যে তার দিকে তাকিয়ে। যে বয়সে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ানোর কথা ছিল, বইয়ে মুখ গুজে রাখার কথা ছিল, সে বয়সে পরিবারের হাল ধরতে এসেছে। প্রথম প্রথম যখন এসেছিল, ইস্কির যন্ত্রণার দিন ছিল দিনগুলো। কতই না নির্ঘুম রাত সে পার করেছে। এতদিনের প্রতিদান স্বরূপ সরকার কি তাকে এখন জেল জীবন উপহার দিবে? কেন যে সে ঘুমাতে গেল নিজের উপরেই কেমন রাগ হচ্ছে। টলমল চোখ নিয়ে এলোমেলো পা ফেলে গেটে ফিরে যায় সে। উদাস কণ্ঠে আজাদ আলীকে উদ্দেশ্য করে বলে ওঠে, দরজা খোলা চাচা, আশরাফ উদ্দিন ফেরেনি। আজাদ আলী ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। টলমল চোখ দেখে হয়তো তারও মায়া হয়। কিছু না বলে ভাবে কয়েক মুহূর্ত। তারপর হুট করে প্যান্টের পকেট থেকে কম দামি বাটন ফোনটা বের করতে করতে বলে, চিন্তা করিস না, আমাদের চাকরি গেলে ওই অফিসারেরও চাকরি যাবে। আর যাই হোক, আমাদের কাছ থেকে তো আসামি পালাই নাই। একটু চালাক না হইলে হয়। চুপচাপ বসে থাক, আমি দেখতাছি। ছেলেটি মাথা নেড়ে সম্মতি দেয়, তবে চিন্তা সরে না। চিন্তিত মুখ নিয়ে আজাদ আলীর দিকে তাকিয়ে থাকে। আজাদ আলী হাসেন। সেই যুবক বয়সে চাকরিতে যোগ দিয়েছিল। অনেকটা অনিচ্ছাতেই তাকে এই পেশা বেছে নিতে হয়েছিল। তখনকার সময়ে তো পুলিশ বললেই ভয়। এখন কি আর সেই যুগ আছে? বাবার উপর রাগ করে কাজ করতো না, হেলায় ফেলায় কাটিয়ে দিত। এই হেলাটাই যদি না করতো, এখন হয়তো সে প্রমোশন পেয়ে বড় কোনো পোস্টে থাকতো। কত অফিসার, কত আসামি দেখলো। কত অফিসারের হয়ে মিথ্যা বলতে হয়েছে। চাকরি শেষ বয়সে এসে নিজের চাকরির জন্য মিথ্যা বলতে পারবে না। ফোন দেয়, বাজতে বাজতে কেটে যায়। ধৈর্য হারিয়ে ফেলেন না তিনি, দিতেই থাকেন। অন্যদিকে ঘুমে বিভোর নোমান। আজানের পরপরই একটু শুয়েছে। ঘুমিয়েইছে বা কয় ঘন্টা, ঘন্টা দুয়েক হবে। এর মধ্যে কানের কাছে বারবার ইলেকট্রনিক যন্ত্রটি নিজ উদ্যোগে বাজতে থাকায় কপাল কুঁচকে যায় তার। চরম বিরক্তি ফুটে ওঠে মুখশ্রীতে। ফোন রিসিভ করে কানে ধরেই বলে ওঠে, হয়েছেটা কি চাচা? এত সকালে এতবার ফোন দিচ্ছেন কেন চাচা? আজাদ আলী বলে ওঠেন, স্যার, আশরাফ উদ্দিন মিসিং। নিম্ন স্বরে কথাটি বলে ওঠেন আজাদ আলী। ঘুমের ঘোরে নোমান কথাটি সারমর্ম না বুঝেই ভাবলেস কণ্ঠে বলে ওঠে, তো আমি কি করব? থানায় যোগাযোগ করেন। কথাটা বলার পরপরই নোমান টের পায় কি বলেছে সে। চট করে ঘড়ির দিকে তাকায়। সকাল 6:30 বাজে। উত্তেজিত হয়ে বলল, হোয়াট? মিসিং মানে? কোথায় গেল? তোমাদের কি ঘাস কাটতে রাখছি ওখানে? একটা জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেল, আর আমাকে এখন বলছো? আজাদ আলী ভড়কে যান। কি বলবে সে? স্যার ঘুমিয়ে যাওয়াই টের পায়নি। এটা বললে চাকরি কেন? জীবন নিয়ে টানাটানি হবে না তার কি গ্যারান্টি আছে? সে আমতা আমতা করে বলল, স্যার বুইড়াটা রাতে ঝামেলা করেছে। অনেক রাতে আইসা বলে তার ছেলে নাকি অন্ধকারে ভয় পায়। সে গেলে ভয় পাবে না। ইমোশনাল ব্যাপার স্যার। পলাশকে ভুলভাল বকছিল। আমাদের হুমকিও দিয়েছে, ছুরি দেখাইছে স্যার। আমরা ভয় পেয়ে গেছিলাম। একজন সাথেও যাইতে চাইছিলাম, নাই নাই, বাড়ি ছেড়ে যাইতেও না করেছেন। ভাবছি কি আর হবে, কিন্তু এখন আশেপাশে খুঁজছি, নাই স্যার। বাকি দুজন কনস্টেবলের মুখ হাঁ হয়ে আসে। কি সুন্দর সত্য মিথ্যে মিলিয়ে সব দোষ আশরাফ উদ্দিনের ঘাড়ে দিয়ে দিল। বুড়ো ফিরলে যে পুলিশের ঘাতে নির্ঘাত দুঘা খাবে, এটা তারা গ্যারেন্টি সহকারে দিতে পারবে। এতক্ষণে চিন্তা যেন দূর আকাশে পালিয়ে যায়। ঝলমলে হাসি ফুটে ওঠে সবার মুখে। তবে হাসতে পারে না নোমান। গভীর চিন্তা ডুবে যায় সে। আর কথা বাড়ায় না। দাঁতে দাঁত চেপে ফোন কেটে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। পুরো সকালটা তার নষ্ট। না জানি পুরো দিনটা কেমন যায়। যদিও সে বুঝতে পারছে দৌড়ের উপর থাকতে হবে। হালকা ফ্রেশ হয়ে সিভিল ড্রেসেই বের হয়ে যায় সে। আগে বুইড়াকে খুঁজে বের করতে হবে। এখন তো দেখা যাচ্ছে তার চাকরি নিয়ে টানাটানি হবে। তা কি করে হতে দেয়? প্রকৃতির হাওয়া গায়ে মেখে চারিপাশে মানুষের বিচিত্র আলাপের কানাঘুষা শ্রবণ করতে করতে জার্নিটা খারাপ না। আসিফের তো ভালোই লেগেছে। মানুষের সাথে মিশলে, মানুষের আশেপাশে থাকলে তবেই না তাদের মানসিকতার পরিচয় মেলে।
দূর থেকে তো সবই সুন্দর সাবলীল, জীবন যখন দেখায় সুযোগ দেয় তখন মিস করতে হয় না। দীর্ঘ 2.5 ঘন্টা পর বাস থামলো। যাত্রীগুলো নামার পরেই আসি মাকে নিয়ে বের হয়। জনপ্রতি 90 টাকা ভাড়া, খারাপ না। সেখানে কন্ট্রাক্টরকে বোনাস স্বরূপ চকচকে 200 টাকা নোট দিয়ে এসেছে আসিফ। কন্ট্রাক্টর যখন খুশি হয়ে ফকফকা দাঁতের হাসি দিল, আসিফের মনে হলো সুক্ত এখানেই। পর মুহূর্তে কেমন যেন নিজেকে কঠোর করে নিল। গাড়িতে ওঠার পরপরই কামিনী বেগম নিশ্চুপতাকে বরণ করে নিয়েছেন। আসিফও কিছু বলেননি। থাক, কিছু মুহূর্ত নিজের মতো করে। বাস থেকে নেমেই আসিফ সিএনজি নিয়ে নেয়। উদ্দেশ্য হোটেল প্লাজা। নিরিবিলি পরিবেশ ও বান্দরবন শহরের মধ্যে থাকায় হোটেল প্লাজার বিকল্প নেই। অনেক ধরনের সুযোগ সুবিধা ও আতিথেয়তা নিয়ে ইতিমধ্যে মন জয় করে নিয়েছে সকল ভ্রমণ পিপাসুদের। নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা থাকায় আসিফ ভেবেচিন্তে এটাই আগ থেকে বুকিং করে রেখেছিল। রুম অনুযায়ী ভাড়া থাকায় সর্বোচ্চ রেটের রুমটাই নিজেদের জন্য চয়েস করেছে। অনেক তো হলো কোলাহলে থাকা, এবার একটু সবুজে ঘেরা নিরিবিলিতে পরিবেশে গা ভাসানো যাক। স্তব্ধতার ঘেরা পরিবেশ, কয়েক ঘন্টার ব্যবধানে বাবা ছেলের হত্যাকাণ্ড। প্রতিবেশীরা আবার ভিড় করেছে। সবার চোখে মুখেই প্রকাশ পাচ্ছে ভয়। দিশেহারা নোমান। হুট করে এমন হবে সে ভাবেওনি। খোঁজাখুঁজি চলছিল। এর মধ্যে এক প্রতিবেশী লাশ দেখেই চিৎকার করে ওঠে। কয়েকজন জড়ো হতেই স্থানীয় থানায় ফোন করে জানায়। খবরটা শোনা মাত্রই ছুটে আসে নোমান। এরপর থেকেই সে কেমন নিশ্চুপ হয়ে আছে। এখন পর্যন্ত কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। এক কোণে দাঁড়িয়ে আছে আজাদ আলী ও বাকি দুজন কনস্টেবল। খুব শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, যে কেউ দেখেই বুঝতে পারবে না। চোখ টলমল করছে তিনজনেরই। ভালো মানুষটা কিছুক্ষণের ব্যবধানে লাশ হয়ে আসবে তারা কি ভেবেছিল? লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নোমান উঠে দাঁড়ায়, মারিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, আশরাফ উদ্দিনের ঘরটা দেখিয়ে দিন, সার্চ করব। মনিরা মাথা নেড়ে সায় জানিয়ে হাঁটা ধরে। নোমান একা যায়। ঘর দেখিয়ে দিয়ে মনিরা বাইরেই দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা তারও হজম হচ্ছে না। যে এসব করছে তার দ্বারা কি তাদেরও বিপদের আশঙ্কা রয়েছে? শুধু এই কথাটাই সে ভাবছে। শাশুড়ি ও মেয়ের ভালো থাকাটা এখন তার কাছে ম্যাটার করে। ঘরে সন্দেহজনক কিছুই তেমন পায়নি নোমান। খুব জলদি ফিরে আসে। মনিরাকে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে বলে ওঠে, এত চিন্তিত কেন মিসেস আতিকুর? মিসেস আতিকুর সম্বোধন সুরে মারিয়ার শরীরে যেন টকবক করে আগুন জ্বলে ওঠে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, মিসেস মারিয়া বলুন। নোমান বলল, কেন? স্বামী মারা গেলে পরিচয়টা গায়েব হয়ে যায় নাকি? মনিরা কথা বলে না। নোমান আচমকায় একটু শব্দ করে হাসে। মেয়েটিকে রাগিয়ে বেশ ভালো লাগছে তার। আবার বলল, আপনার স্বামী সত্যি আপনার প্রতি লয়াল ছিল তো মিসেস আতিকুর? উপস, সরি মিসেস মারিয়া। চমকিত দৃষ্টিতে নোমানের দিকে তাকায় মারিয়া। চোখে মুখে কেমন একটা ভয়। নোমানের জন্য হুট করে আনন্দ হয়। হাসতে হাসতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে এসে বসে। মারিয়া ইতস্তত ভঙ্গিমায় নিজের ঘরে যেতে চাইলে বাধা দেয় নোমান। আমার সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য লাগবে। আজাদ আলীকে ডাক দিতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তবুও নিজেকে স্বাভাবিক দেখিয়ে সামনে গিয়ে দাঁড়াতেই নোমান প্রশ্ন করে, আশরাফ উদ্দিন কখন বাইরে গিয়েছিল? আজাদ বলল, 11:30টার দিকে স্যার। কবরস্থানে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি। নোমান বলল, এ বাড়ি থেকে তারপর কেউ বেরিয়েছিল? আজাদ আলী মাথা নেড়ে না জানালো। নোমান তপ্ত শ্বাস ফেলে। তখনই মহিলা কনস্টেবল একজন এসে বলে ওঠে, স্যার, এই বাড়ি থেকে শুধু আফরা নামের মেয়েটা বেরিয়েছিল রাতে, আর ফেরেনি। থুতনিতে আঙুল ঘষে মুচকি হাসে নোমান। এক নজর মারিয়ার দিকে তাকায়। মেয়েটা দ্বিধাহীন দাঁড়িয়ে আছে। উঠে দাঁড়ায় সে। প্রতিবেশী সকলকে উদ্দেশ্য করে বলে ওঠে, পুলিশের নির্দেশনার বাইরে কেউ বাড়ি থেকে সরবেন না। দৈনন্দিন কাজ যেমন করেন করবেন, তবে শহর ছাড়তে পারবেন না। কেউ আমাদের সন্দেহের বাইরে না। মিসেস মারিয়া, মিস আফরাকে থানায় দেখা করতে বলবেন দুপুরের আগে। সন্দেহের তালিকায় সেই প্রথম। আঁতকে ওঠে মারিয়া। আফরা মেয়েটা উদ্ভট প্রকৃতির, তবে খুন করতে পারে না। অমন মেয়ের হাতে রিভলভার মানায়? চট করে বলে ওঠে, সন্দেহের তালিকায় প্রথম মানে? মাথা খারাপ আপনার? একজন মেয়ে হয়ে কাউকে গুলি করে মারা সম্ভব? নোমান বলল, টাকার কাছে যেমন সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য প্রমাণ করা সম্ভব, রক্তে মাংসে করা চতুর মস্তিষ্কের অধিকারী মানুষের পক্ষেও কোনো কিছু অসম্ভব নয়। আসামি তো আজ যেচে এসে বলবে না আমি খুন করেছি। আমাদের সাথে কোঅপারেট করুন। গাড়িতে উঠে বসে নোমান হাত দিয়ে কপাল চেপে ধরে। মিলছে না ব্যাপারটা। আশরাফ উদ্দিনের ফোনে কল লিস্ট চেক করে পাওয়া লাস্ট কল কোথা থেকে করা হয়েছে ট্র্যাক করেছে। এখন সেখানেই যাবে।
হয়তো সব খোলাসা হবে, না হয়তো এই কেস ঘুরতে থাকবে রহস্যের জালে। কপালে বাম হাত দিয়ে ঘুমিয়ে আছে আফরা। এখনো সে হসপিটালে। আজ কেন জানি একটু বেশি ঘুম পাচ্ছে। সকাল 10টা পেরিয়ে কয়েক মিনিট চলে গেছে, এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে সে। মধ্যে অবশ্য একবার জেগে গিয়েছিল, নার্সের হাতে সুপের রূপ অখাদ্য খেয়ে চোখ বুজে নিয়েছে। তার কি কোনো গুরুতর অপারেশন হয়েছে? হয়নি তো। তাহলে সে কেন ওরকম গরম পানি খাবে? এর থেকে বাড়ি গিয়ে গরম গরম ভাত খাবে, শান্তি মিলবে। নার্সটি অনেকবার ডেকে চলে গিয়েছে। চোখ বুজে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে, এখনো মেয়েটা ঘুমেই বিভোর। ফট করে দরজা খুলে আদিল ঢুকে পড়ে। রাতে পরা পোশাকই গায়ে শোভা পাচ্ছে, হয়তো সারা রাত এখানেই ছিল। আফরাকে এখনো ঘুমিয়ে থাকতে দেখে আদিল ফিচেল হাসে। কোনো রকম সময় ব্যয় না করে পানির গ্লাস হাতে তুলে নেয়। তারপর আফরার মুখের উপর সমস্ত পানিটা ঢেলে দেয়। তড়িৎ গতিতে ওঠার চেষ্টা করে আফরা। রুমে কারো উপস্থিতি টের পেয়েই তো তার ঘুমটা হালকা হয়ে গিয়েছিল। ডান হাতে ব্যথা পায়, তবে প্রকাশ করে না। চোখ রাঙিয়ে আদিলের দিকে তাকাতে দৃষ্টি শান্ত হয়ে যায় তার। লোকটা সারা রাত এখানেই ছিল। ভালোভাবে উঠে বসতে বসতে বলল, ভালো টালো বেসে ফেলেছেন নাকি? আদিলের ভ্রু কুঁচকে আসে। মেয়েটা গুলি খেয়েও ভুলভাল বকছে কেন? চাপা সুরে বলল, অ্যাসাইলামে ভর্তি করতে হবে। মাথায় যে এত গুরুতর সমস্যা জানতাম না। অপমানিত হয় আবরা। থমথমে মুখ নিয়ে কিছুক্ষণ চুপ থেকে হুট করেই বলল, আপনি ডক্টর হলে আমি যে কোনো রোগী হতে পারবো আপনার কাছাকাছি থাকতে। আদিল বলল, আপনি খান বা না খান আমার কোনো যায় আসে না, তবে আপনাকে শাস্তি দেওয়ার জন্য হলেও ঔষধ খেয়ে সুস্থ হতে হবে। এই জন্য আগে খাওয়াটা প্রয়োজন, বুঝতে পেরেছেন? প্রতি উত্তরে আফরা বলে উঠল, আপনি সাইকো আবার হয়ে গেলেন নাকি? ব্যথা আমি দেব, আবার আমি আদর করে পুষিয়ে দেব। আদিল শান্ত চোখে আফরার দিকে তাকায়। এগিয়ে আসে বেডের দিকে, ঠোঁটের ভাঁজে চতুর হাসি। মুখশ্রীটা আফরার মুখোমুখি করে হেয়ালি করেই বলল, আদর করে কাছাকাছি এসেছিলাম নাকি? আসবো কাছে? খানিক ভরকায় আফরা। আদিলের গরম নিঃশ্বাস যার চোখে মুখে বাড়ি খাচ্ছে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে, তবে কেন অনুভূতি নেই, আর না আছে কোনো আকর্ষণ। দুজনেই চোখে অদ্ভুত এক নেশা, যে নেশা হয়তো একে অপরের রক্ত দেখেই বিরাট রূপ নেবে। আফরা নিজের মুখটা আর একটু উঁচু করে বলল, আমি চাই তো, কাছে আসুন না, করুন না আদর। ফট করে আদিল দাঁড়িয়ে যায়। জোরে নিঃশ্বাস নিয়ে হন হন করে বেরিয়ে যায় কেবিন থেকে। আফরা হেসে দিয়ে উঠে দাঁড়ায়। ফ্রেশ হওয়া প্রয়োজন, বাড়ি ফিরতে হবে। মীরাটা কোথায় কে জানে। অস্থির চিত্তে পায়চারি করছে মনিরা। কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে দুশ্চিন্তা আর অগাধ ভয়। যতবার আপনার নম্বরে ফোন দিচ্ছে ততবার মেয়েলি কণ্ঠে একই বুলি শুনতে হচ্ছে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পর আবার চেষ্টা করুন। মেয়েটা কোথায় আছে কে জানে। কোনো বিপদ হলো না তো? মনিরার ভয় যেন একটু একটু করে বাড়তে থাকে। গলা শুকিয়ে আসে, বাম পাশটায় কেমন ব্যথা করে। অল্প সময়েই মেয়েটা পরিবারের একজন হয়ে গিয়েছে। তার জন্য যদি বিপদে পড়ে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। বিছানায় বসে মিহি মায়ের গতিবিধি লক্ষ্য করছে। হুটহাট কেঁপে ওঠায় ভয় পেয়ে যায়। মনিরা হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। ছোট হাত দিয়ে কপালে ঘামগুলো মুছে দিতে যেতেই মনিরা বাধা দেয়, গন্ধ বলে। তবু মিহি শোনে না। মায়ের শরীরে ঘামের গন্ধ করবে বলে সে ধরবে না? তা হয়। যত্ন নিয়ে মুছিয়ে দিয়ে পানির গ্লাস এগিয়ে দেয়। অভিজ্ঞতার মতো বলে ওঠে, টেনশন করো না আম্মু, ম্যামের কিছুই হবে না। ম্যাম অনেক স্ট্রং। চিন্তার মাঝেও হেসে ওঠে মনিরা। মেয়েকে জড়িয়ে ধরে বলে ওঠে, তাই যেন হয় রে মা। তবে আমি এখন বাইরে যাব, তুমি দাদুর কাছে থাকতে পারবে না? মিহি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে দাদুর কাছে থাকতে চলে যায়। মনিরা পরনের শাড়িটা পাল্টে রঙিন একটা থ্রি পিস পরে তৈরি হয়ে নেয়। তার জীবনের সকল রং ফিকে এসেছে। সে কেন রঙহীন পোশাক পরবে? সমাজের ভয়ে? সমাজের ভয় সে করে নাকি? বাড়িতে এখনো কয়েকজন মানুষ উপস্থিত। সবার সামনে যেতে মনিরার একটু অস্বস্তি হয়, কিন্তু কিছু করারও নেই। সেকেন্ড কোনো অপশনই খোলা নেই। ইতস্তত ভাব নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই বয়স্ক কয়জন যেন ভূত দেখার মতো চমকে ওঠেন। একে তো এমন সময় বাইরে যাচ্ছে, তার উপর বিধবা একজন মেয়ে হয়ে রঙিন জামা কাপড় পরেছে। একজন তো বলেই বসেন, হাই আল্লাহ, এটা কি পরেছো বৌমা? তোমার জামাই না মরেছে? তারপরেও তুমি এমন রঙের জামা পরছো কেন? আমাদের দেখো নাই? আমরা তো অমন পড়তাম না। মনিরা এই ভয়টাই পাচ্ছিল। জবাব দিলেও বেয়াদব, না দিলেও বেয়াদব। তাকে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে হবে। কিছুটা বিরস মুখে বলল, কি করব চাচি, আপনার ভাতিজাই তো এমন চেয়েছে। আমাকে ভালো দেখতে চেয়েছে, সবসময় আনন্দে রাখতে চেয়েছে। কতবার যে বলেছে, মনিরা আমার কিছু হয়ে গেলে আর সবার মতো তুমি সাদা কাপড় পরো না, তুমি রঙিন কাপড় পরো, দেখতে ভালো লাগবে। আমার বউ যে আমি সবসময় রঙিনভাবে দেখতে চাই। জীবিত থাকতে তো সব কথাই অক্ষরে অক্ষরে পালন করেছি চাচি, মৃত বলে তার কথা মানব না? আমার যে পাপ হবে।
কথা বলে মনে মনে হাসে মনিরা। জীবনের মোড়ে মোড়ে ধাক্কা খেয়ে আজ সে দারুণ অভিনেত্রী হয়ে গেছে। অনায়াসে কত মিথ্যা বলে দিল। বয়স্কদের মন নরম হয়। মেয়েটার প্রতি অগাধ সহানুভূতি টের পান তারা। আরেকজন মনিরার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেন। সান্ত্বনার সুরে বললেন, মন খারাপ করিস না মা। তোর মুখে হাসি দেখলে ছেলেটার আত্মা শান্তি পাইব। তোর মতো বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কোথায় যাচ্ছিস যা, মন ভালো হবে। মনিরা বিষণ্ণ হেসে হাঁটা ধরে। সত্যি ভাগ্যের ব্যাপার তো তার মতো বউ পাওয়া। না হলে এত এত অন্যায়ের পরও এত বছর সংসার করেছে। গেট পেরিয়ে বাইরে বেরোতেই কনস্টেবল আজাদ আলী মুখোমুখি হয়েছে। আজাদ আলী বাঁকা চোখে মনিরাকে পর্যবেক্ষণ করে বললেন, কোথায় যাচ্ছেন ম্যাডাম? মনিরা বলল, শহর ছাড়ছি না, কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, আবার নিজের বাড়িতে ফিরে আসবো। আপনারা অপরাধীদের নিয়ে ভাবুন, কাজে দেবে। আপনাদের যে অফিসার কাজেই বাড়াই নেই, দেখেন কেসটা সলভ করতে পারেন কিনা। একথা বলেই মনিরা রিস্কা ডেকে উঠে বসে। আজাদ আলী মুখটা হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে রিস্কার দিকে। কি মেয়ে রে বাবা, একটা প্রশ্নের পেছনে কতগুলো কথা শুনিয়ে গেল। বাকি দুই কনস্টেবল আজাদ আলী এক্সপ্রেশন দেখে হেসে ওঠে। চোখ রাঙিয়ে তাকাতেই কেমন চুপসে হয়ে যায়, যেন লোকটাকে প্রচুর ভয় পায় তারা। মিসেস নুরি ঘুম থেকে উঠেছে সবে। আজ একটু দেরিতেই উঠেছে। বেলা এখন 11টায় কাঁটায়। অনল মাহমুদ বাড়িতে ফেরেনি। চাপা শ্বাস ফেলে ঘুম ঘুম চোখ নিয়ে ফ্রেশ হতে চলে যায় তিনি। ফ্রেশ হয়ে বাইরে বের হন। খিদে পেয়েছে, তবে সিঁড়ি বেয়ে নিচে নামার আগেই থেমে যান তিনি। থরথর করে কেঁপে ওঠেন। নিঃশ্বাসের গতি কেমন ঘন হয়ে আসে। হাঁপানির রোগীর মতো হাঁপাতে হাঁপাতে নিচে নামেন তিনি। চেঁচিয়ে বলে ওঠেন, আসমানি! হাতে থাকা ভাতের লোকমা পড়ে যায় নিচে। আতঙ্ক ঘিরে ধরে আসমানিকে। চমকিত দৃষ্টিতে মিসেস নুরির দিকে তাকিয়েই ভয়ে গলা শুকিয়ে আসে তার। সকাল সকাল সাহস করে অনিককে ঘর থেকে বাইরে নিয়ে এসেছিল। নিজের হাতে রান্না করেছে, যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছিল তাকে। কয়েক লৌমা মাত্র খেয়েছে ছেলেটা। এর মধ্যেই মিসেস নুরির আগমনে দুজনেই আতঙ্কে ওঠে। অনেক ভয় পেয়ে আসমানির পেছনে লুকিয়ে পড়তেই মিসেস নুরির রাগ যেন বেড়ে যায়। তেরে এসে বলতে থাকেন, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? তোকে যে উপরে যেতে বারণ করেছি, এত বড় স্পর্ধা! আজকে তোকে মেরেই ফেলবো। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেন আসমানির বাম গালে। একবার নয়, পরপর 4বার মেরে ক্ষান্ত হন না মিসেস নুরি। আসমানি ভয় ও ব্যথার শব্দ করে কেঁদে ওঠে। ডাইনিং টেবিলে এক কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে অনিক। দেখে মনে হচ্ছে সেও কেঁদে দেবে। মিসেস নুরি আসমানি চুল হাত মুঠো করে ধরতেই আসমানি শক্ত হয়ে যায়। নিজেকে প্রোটেক্ট করতে মিসেস নুরি কাঁধ ধরে ধাক্কা দিতেই পড়ে যান তিনি। রাগ যেন তত্তর করে বেড়ে যায়।